বাংলাদেশে যদি আমরা বলি প্রায় 17 কোটি মানুষের জন্য আসলে কত মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন? বিদ্যুৎ তিনভাবে কাজে লাগে: রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল। আচ্ছা, ঠিক বিদ্যুতের জেনারেশন থেকে আমার কাজ পর্যন্ত বা ভোক্তার কাজ পর্যন্ত এই যে জার্নিটা, এটা যদি আপনি আমাদের অডিয়েন্সকে একটু সহজভাবে বলতেন। প্রবলেম প্ল্যানিং, এবং আমরা প্রবলেম স্বীকার করি না, তার কারণ স্বীকার করলে আমাদেরকে একটা সাহসী পদক্ষেপ নিতে হবে। এটি সিউম একটা পার্ট এনি টাইম ফেল করতে পারে, মানে টিকিং টাইম বোম। আমরা পাওয়ার লাইনে কথা আছে N-1, রাইট। ডিজাইন করবে, একটা প্ল্যান পড়ে গেলেও সিস্টেম ক্ষতি হবে না। Right. এক্সট্রা রিজার্ভ থাকতে হবে, রিজার্ভ রাখেনি ওরা ওই সময়। এপ্রিল 2025-এর তথ্য মতে বাংলাদেশে 136টা পাওয়ার প্ল্যান্টের মধ্যে 30টা একসাথে বন্ধ ছিল। যখন দেখলো সরকার যে আমাদের দেশে পাওয়ার প্ল্যান্ট করতে সময় লাগছে, আচ্ছা, তখন ইন্ডিয়া অফার দিল আমরা পাওয়ার প্ল্যান্ট করবো। আদানি বললো ইন ঝাড়খণ্ড জি স্টেটে, জি ইট ইজ ইন্ডিয়ান পাওয়ার প্ল্যান্ট সার্ভিং অনলি গ্রিড অফ বাংলাদেশ। ইন্ডিয়াতে পরে বেচতে পারবে না, অনলি বাংলাদেশে পাঠাবে এটা। আচ্ছা আচ্ছা, জি জি। অ্যাজ ইফ আমার প্ল্যান্ট আমি তৈরি করছি, বললাম বরিশাল আগে করলাম, আমি ঝাড়খণ্ডে করলাম, করেছে। জি। এখন টু অ্যাট্রাক্ট আদানি গ্রুপ, সরকার অনেক সুবিধা দিয়েছে। এখন লোকে বলে যে এটা আমাদের করা ঠিক হয়নি আর কি। আপনি কীভাবে দেখছেন ব্যাপারটা? ঠিক হয়নি কেন? ওই যে ক্যাপাসিটি চার্জ বেশি, হাই ক্যাপাসিটি চার্জ, তা আমরা পয়সা দিয়ে গেছি, জি। পাওয়ার না কিনে দিতে হবে পয়সা। আমি প্রশ্ন তুলেছিলাম যখন প্রথম নিউক্লিয়ার কথা উঠলো 2010 সালে পর্যন্ত, তো পাওয়ার প্ল্যান্ট করলাম, আমাকে কে পাওয়ার ফিউল সাপ্লাই দেবে ফর নেক্সট 30-40 ইয়ার্স, এবং থার্ড হচ্ছে যে ওয়েস্টটা ম্যানেজ করবো। আপনি ডেইলি স্টারের সাক্ষাৎকারে বলেছিলেন যে 800 কেভি ট্রান্সমিশন লাইন এখনও সম্পূর্ণ রেডি না, যার জন্য সাধারণ মানুষ জানে না যে রূপপুরে যে 1200 মেগাওয়াট তৈরি হচ্ছে সেটা ঠিকমতো ঢাকা আসতে পারবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মেকিং সেন্স উইথ শাহরিয়ারের আরেকটি পডকাস্টে আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যখন আপনাদের সাথে কথা বলছি, বাংলাদেশের কোনো না কোনো গ্রামে কোনো ছাত্র মোমবাতির আলোয় পড়ছে, কোনো কৃষকের শেষ পাম্প বন্ধ, কোনো হাসপাতালের আইসিইউতে জেনারেটর কাজ করছে না। না, এটা 1975 সালও না, এটা 1985 সালও না, এটা 2026 সাল। 1971 সালে আমরা স্বাধীন হয়েছি, তারপর কেটে গেছে 55 বছর। এই 55 বছরে আমরা পদ্মা সেতু বানিয়েছি, মেট্রো রেল চালিয়েছি, রূপপুরে ফুয়েল লোডিং শুরু হয়েছে গত মাসে। এর মধ্যে আমরা মহাকাশে স্যাটেলাইটও পাঠিয়েছি 2018 সালে। অথচ আজও সিলেটে, বরিশালে কিংবা ময়মনসিংহের কোনো প্রত্যন্ত গ্রামে মানুষ দিনের 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ পান না। শহরে ফ্যান ঘোরে না ঠিক মতো, ফ্রিজ কিংবা টিভি আপনারা ঠিক মতো চালাতে পারেন না, কারণ ভোল্টেজ ওঠানামা করে, মোটর পুড়ে যায়। 55 বছরে কেন আমরা একটা স্ট্যাবল, রিলায়েবল গ্রিড বানাতে পারলাম না? এই প্রশ্নের উত্তর আমাদের মতো সাধারণ মানুষের কাছে নেই, এবং সরকারের কাছে তো অবশ্যই নেই, আর মিডিয়ার কাছেও নেই। তাহলে এই প্রশ্নের উত্তর কার কাছে আছে? আছে এমন একজনের কাছে, যিনি আজকে আমাদের এই পডকাস্টের অতিথি, যিনি 2023 সালের IEEর বিশ্ব প্রেসিডেন্ট ছিলেন, যে সংগঠনটিতে রয়েছে 4,60,000 ইঞ্জিনিয়ার, আর তিনি ছিলেন সেই সংগঠনের নেতা। 140 বছরের IEEর ইতিহাসে প্রথম দক্ষিণ এশীয় এবং প্রথম বাংলাদেশি। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় সাইফুর রহমান স্যার। স্যার, পডকাস্টে স্বাগতম। শুরুতে আমাদের দর্শকদের জন্য, যারা আপনাকে পুরোপুরি চেনে না, বা আপনি বলতে পারেন যে দে হ্যাভ জিরো আইডিয়া হু ইউ আর, হাউ ইউ লাইক টু ইন্ট্রোডিউস ইউরসেলফ? ধন্যবাদ শাহরিয়ার। আমি সাইফুর রহমান, জন্ম ঢাকাতে, ঢাকায় পড়াশোনা করেছি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। আমি আমেরিকা আসি 1974-এ, 74 সালে এসে মাস্টার্স পিএইচডি করেছি। তা আমার তো জীবনে 3টে অংশ আছে। আমরা সবগুলো অংশই শুনবো। একটা ঢাকাতে জন্ম, ঢাকাতে আমি থাকতাম এলিফ্যান্ট রোডে, অনেকে চিনবে বললে। আমি যেখানে বড় হয়েছি এলিফ্যান্ট রোডে, সেই সময়তে
যারা এগুলো জানে, হাতের পোল নিউ মার্কেট, Right. মাঝ মধ্যে 3টে পাকা বাড়ি ছিল, 3টে পাকা বাড়ি, বাগাবাড়ি, আচ্ছা আচ্ছা এ ধরো 1.5 মাইলের রাস্তা। আচ্ছা তা আমরা ছিলাম মাঝখানে। এখন কথা, আমার বয়স তখন 6 কি 7। আমার দাদা ছিলেন লয়ার, উনি বললেন যে আমার ডাকনাম হুমায়ুন বাই দ্য ওয়ে। আচ্ছা। হুমায়ুন, তুমি এখন স্কুলে যে বহু দূরে লালবাগে যেতে হবে, দূরে হ্যাঁ। 2 মাইল 2 কিলোমিটার দূরত্ব, তুমি বাসায় পড়াশোনা করো। আচ্ছা তুমি বাসায় পড়তাম, ইংরেজি অঙ্ক করতাম, হ্যাঁ। করে ক্লাস 3-তে আমি স্কুলে ঢুকলাম প্রথম, আচ্ছা নট ক্লাস 1, 3 জি। এখন আমি যখন ঢুকলাম ক্লাসে 3-তে, তখন দেখি আমার মতো কেউ ওয়েল প্রিপেয়ার্ড না স্কুলের জন্য। স্কুলের জন্য, আচ্ছা। কারণ তারা স্কুল 1-2 পড়েছে, Right. আমি বেটার প্রিপেয়ার্ড। আচ্ছা তো সেখান থেকে আমার লাইফের টার্ন নেয়, আচ্ছা। যে প্রিপেয়ার ওয়েল অ্যান্ড স্ট্যান্ড টল ইন ইউর কমিউনিটি। মানে সেই সময় সেই age এ? বয়স তখন 8 বছর নয়। 8 বছর এখন তুমি বললে একটু আগে, জি। একটা ছেলে গ্রামে হয়তো কি নাম মোমবাতিতে পড়াশোনা, আমি মোমবাতি পড়েছি। তাই আমি আচ্ছা। যখন বড় হই, বাসায় ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, আমার বয়স যখন 10 বছর 9 বছর, তখন বাড়িতে কারেন্ট এসছে আমাদের। আচ্ছা তার আগে পড়তাম হারিকেন এবং ল্যাম্প আর কি। আচ্ছা, চেরাগের মতো। হ্যাঁ, চেরাগ। চ্যালেঞ্জ ছিল, হ্যাঁ খুব প্র্যাকটিক্যাল কথা এটা। আমি পড়ছি চেয়ারে বসে, ওই হারিকেন সামনে পড়ছি, হ্যাঁ তখন মশা কামড়াচ্ছে, পায়ে মশা কামড়া। জি 8 বছরের ছেলে, হাফ প্যান্ট পরা, হ্যাঁ মশা বিরক্ত করে। হ্যাঁ। কি করতাম? পায়ে কেরোসিন মাখতাম আমরা, মাই গড এই আইডিয়াটা মশা তাড়ানোর জন্য কেরোসিন। কেরোসিন দ্যাটস হাউ আই গ্রো আপ। রাইট সেজন্য আমি মনে করি কষ্ট করাটা ভালো একদিক থেকে, Definitely. জীবনটা স্ট্রং হয় আর কি। জি যাই হোক, হেঁটে যেতাম, ওয়েস্টার্ন হাই স্কুল নাম ছিল লালবাগ ওয়েস্টার্ন হাই স্কুল। যেতে আসতে লাগলো, অন দ্য ওয়ে লাগতো ধরো প্রায় 1 ঘন্টার মতো, 1.5 মাইল রাস্তা। জি। তো এখন কথা হচ্ছে যে ওই পরিবেশে বড় হয়েছি আমি শিখেছি যে তোমাকে লাইফ ইজি না, রাইট কিন্তু ডোন্ট গিভ আপ হোপ, Right. ম্যানেজ হোয়াট ইউ গেট। অ্যাজ এ ইঞ্জিনিয়ার এটা আমার শিক্ষা, কিন্তু Right. এই যে দায়িত্ব ম্যানেজ করো, জি আননোন জিনিস আসবে। স্যার, তো আপনি তো শুরু করলেন ক্লাস 3 থেকে বলছেন, right. অলরেডি 8 বছর। তো এই যে ক্লাস 3 থেকে শুরু করে এই যে আইইর মতো একটা সম্মানজনক অর্গানাইজেশন আপনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, এই জার্নিটা যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন, মানে কিভাবে প্রত্যেকটা স্টেপ আপনি বলি। জি আমি ছোটবেলা থেকেই আমার ছিল লিডারশিপ নেওয়ার একটা আকাঙ্ক্ষা। আচ্ছা আমার সুবিধা, আমি বেশ লম্বা ছেলে, ক্লাসে আমি লম্বা লম্বা, তাদেরকে আমার সম্মান করা যায়, লম্বা ছেলে। লম্বা ছেলে যে ওই ছেলেটা লম্বা ছেলে এক্স্যাক্টলি। তো যাই হোক, আমি যখন ক্লাস 4-এ পড়ি, জি। তখন আই বিকেম ক্লাস মনিটর। আচ্ছা। মনিটর, এবং আমি খাতার নাম লিখতাম, ছেলেদের এটা করতাম। জি। তো আই গ্রু আপ উইথ দ্যাট অ্যাটমসফিয়ার। Right. তারপরে গ্রেড 5, 6, 7, ক্লাস 8 আমি আসলাম গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে। আচ্ছা, ভালো জি। নাম করা স্কুল। ধানমন্ডিতে না? ধানমন্ডি, জি। ঢাকা কলেজের পেছনে। ঢাকা কলেজে পেয়েছেন। তো আমি আসলাম ওখান থেকে এসএসসি পাস করলাম, নটরডেম কলেজে গেলাম এইচএসসি পড়তে। জি এইচএসসি পাস করে বইটা ঢুকলাম আর কি। জি তো এই যে লিডারশিপ কথা বলছি, জি। যখন আমি নটরডেম কলেজে পাস করলাম 67 সালের ধরো জুন মাসে, আমাদের বুয়েটে ভর্তি হওয়ার কথা চলছে, বুয়েটের ওখানে সেশন জ্যাম ছিল। জি আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারি 1968, এটা হচ্ছে জুন 67। Right. 4 মাস 5 মাস বসে থাকতে হবে। আমি গেলাম কথা বলতে, তখন নটরডেম কলেজের প্রিন্সিপাল আচ্ছা প্রফেসর ফাদার পিশোটো, উনি হচ্ছেন ফিজিক্সের লোক। বললাম যে আমি তো ভর্তি হয়েছি বুয়েটে, ক্লাস শুরু হবে 4-5 মাস পরে, আমি কিছু করতে পারি এখানে? জি আমি আশা ছাড়িনি। উনি বললেন, তুমি ইস্ট পাকিস্তান হাইস্ট মার্ক পেয়েছে ফিজিক্সে, হাইস্ট ইন ইস্ট পাকিস্তান আচ্ছা সেই সময়। কারণ তুমি এখন 18 বছর বয়স, তুমি ল্যাবে টিচার হয়ে যাও এখানে 18 বছর বয়সে। তো তখন থেকে তখন থেকে টিচিং শুরু 18 বছর বয়স থেকে। 18 বছর বয়স থেকে অ্যামেজিং। তার কারণ আই লাইক চ্যালেঞ্জ। এক্সাম্পল, কেন আমি পেলাম হাইস্ট মার্ক ইন দ্য কান্ট্রি। রাইট যখন আমাদের সময় এখন হয়, ওই ফিজিক্স কেমিস্ট্রিতে থাকে 75% থিওরি আর 25% ল্যাব হয়। জি তো থিওরিতে পরীক্ষা দিয়ে আসলাম, কাগজে লেখা, নো প্রবলেম। আর ল্যাবটা হয় আমাদের ল্যাবে হবে, কিন্তু বাইরে থেকে টিচার আসে জি ল্যাব নেওয়ার জন্য। জি তো আমি গেলাম, আমাদের লোকাল টিচার একজন বাইরে থেকে এসছেন, জি বলে 10টা আছে এক্সপেরিমেন্ট, জি। আমরা কাগজে একটা মানে পিকের চয়েস, রাইট কাগজে গুটিয়ে থাকে, তুললে নাম্বার 3 ওরা করতে হবে। হ্যাঁ আমি তুললাম একটা, দেখলাম যে এটা যে নাম্বার 5 বোধ হয়, Right. এটা সহজ এক্সপেরিমেন্ট, সহজ। একদম
সহজ করলে হবে কি আমাকে ফুল মার্ক দেবে না, দেবে না, আচ্ছা লাইক চ্যালেঞ্জ দেবে না, দেবে না, ঠিক করলে দেবে না ফুল মার্ক। হ্যাঁ। আমি জানি এটা। আমি বললাম তখন যে আমি এটা করবো না, আমি আরেকবার ট্রাই করি। কেন? আই ওয়ান্ট সামথিং মোর ডিফিকাল্ট। দেখো তুমি এটা সহজটা ইজ ইজি ফর ইউ, হ্যাঁ। তুমি করে বেরিয়ে যাও। না স্যার আমি ট্রাই করি একটা কঠিন। জি, তুললাম নাম্বার 9, বেশ কঠিন। তো বল আর শিওর? হ্যাঁ শিওর। হ্যাঁ, এবং আই ডিড ইট রাইট। আচ্ছা, আমাকে দিল 100%, বিকজ আই okay. চ্যালেঞ্জিং প্রশ্ন এবং আই ডিড ভেরি ওয়েল। সেই জন্যেই আমি পেয়েছিলাম প্র্যাকটিক্যালে 25 আর থিওরি 71 আউট অফ 75, 96, হাইয়েস্ট ইন দ্য কান্ট্রি, ইস্ট পাকিস্তানে। ওইটা আমার স্যাটিসফ্যাকশন। চ্যালেঞ্জ ইয়োরসেলফ অ্যান্ড ডু দ্যাট। গোয়িং ফরওয়ার্ড আমি গেলাম গত বছর সেপ্টেম্বর নর্ডাম কলেজে ভিজিট করতে। জি, তখন আমাকে দেখালেন বর্তমান প্রিন্সিপাল, বললাম আমি ব্যাচ 67 ব্যাচ আমি করেছিলাম। উনি পুরো খাতা বের করে নিয়ে আসলো। আচ্ছা। খাতায় প্রত্যেক ছাত্রের ওই 61 আমার রোল নাম্বার 561 রোল নাম্বার আমার। জি, সেখানে আমার খাতা দেখে ভাইয়া তুমি ফিরে এই নাম পেয়েছিলে, এটাই 21 আর 71 and 25। জি, এটাই কথা হচ্ছে, এটা চেনে। তারপরে আমি বুয়েটে পাশ করলাম 71 সালের ব্যাচ আমরা, যেহেতু এক বছর আমাদের যুদ্ধের জন্য ক্লাস হয়নি, 72 ঘন্টা বেরিয়েছি 72 সালে। আচ্ছা, তারপরে বুয়েটে লেকচারার ছিলাম, আমেরিকা আসলাম 74 সালে, মাস্টার্স পিএইচডি করে টিচিং করছি। জি, পিএইচডি ছিল আবার নিউক্লিয়ার পাওয়ার। ওকে, আই নো রূপর ভেরি ওয়েল। রূপপুর ভেরি ওয়েল। জি, আমরা অবশ্যই রূপপুর নিয়ে আপনার কাছ থেকে এবং অনেক প্রশ্ন আছে আমাদের। আমি যখন পড়তাম বুয়েটে আমার ফোকাস ছিল পাওয়ার। আচ্ছা, সেই যুগে ছিল পাওয়ার অ্যান্ড টেলিকমিউনিকেশন, এই পাওয়ারে কাজ করেছি। এই পাওয়ারটা আমার খুব, আই গ্রু আপ ইন পাওয়ার অ্যাটমোস্ট এনভায়রনমেন্ট, সেটা আমার জন্য এখন কথা বলতে সুবিধা হয় আর কি। তো এইটা আমার ক্লাস 3 থেকে পিএইচডি। দুর্দান্ত। আমাদের অবশ্যই আমাদের ভিউয়ার্সরা এই জিনিসগুলো, স্পেশালি আমাদের যে ইয়াং ভিউয়ার্স আছে ওদের জন্য অনেক শিক্ষণীয় ব্যাপার আছে আপনার, আপনি এতক্ষণ যা বললেন। তো আমার একটা প্রশ্ন আছে যে স্পেশালি আইইই নিয়ে, পৃথিবীতে প্রায় 4,60,000 ইঞ্জিনিয়ারের সংস্থা এটা, 160-এরও বেশি দেশ থেকে এই সদস্যপদ আছে। সাধারণ মানুষের কাছে এই নামটা কিন্তু অতটা পরিচিত না। আপনি আমাদেরকে বলবেন কেন এই সংস্থাটা এত গুরুত্বপূর্ণ, আর আপনার মতো একজন বাংলাদেশি যিনি এই সংস্থার প্রেসিডেন্ট ছিলেন, এটা কেন বাংলাদেশিরা গর্বিত ফিল করবে বা বাংলাদেশে কেন গর্বিত হবে? প্রথম কথা হচ্ছে IEEE কেন ইম্পর্ট্যান্ট। IEEE প্রতিষ্ঠিত হয় 1840 সালে, 1884 নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়, রেজিস্টার্ড ইন নিউ ইয়র্ক স্টেট, নিউ ইয়র্ক সিটি, 1884। বয়স প্রায় 140 বছর প্লাস, এখন 142 বছর। প্রথম প্রেসিডেন্ট ছিল টমাস এডিসন। টমাস এডিসন, হ্যাঁ। আইইর হ্যাঁ, প্রথম প্রেসিডেন্ট। প্রথম প্রেসিডেন্ট। আমি হচ্ছে বোধ 76 প্রেসিডেন্ট, হোয়াটএভার ইট ইজ। তো এই জন্যেই IEEE যখন কাউকে শোনে, এই তোমার লাইট, টেলিফোন, টেলিভিশন, LED লাইট, ক্যামেরা, সমস্ত কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সমস্ত কিছু, রাইট, তাদের প্রতিষ্ঠান এটা আর কি। জি, এটা হলো ইনস্টিটিউট ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, Right. আর কি। সেটার আমি কী করে ঢুকলাম কথা রাইট, হচ্ছে, জি, আমি যখন গেলাম পড়াশোনা করতে নিউ ইয়র্কে, স্টোনি ব্রুকে, কাজ এখান থেকে ক্লোজ বাই, তখন আমি গেলাম একটা কনফারেন্সে IEEE। আমি ঢুকলাম অ্যাজ এ স্টুডেন্ট মেম্বার। Right. এটা কথা 1975 কথা, 75 সালে, জি, থাকলাম 3 বছর মেম্বার। তারপর আসলাম বুয়েটে, ভার্জিনিয়া থেকে পিএইচডি করলাম, করে আই বিকেম রেগুলার মেম্বার অফ IEEE 1979। আচ্ছা, তারপরে আমি সব খুঁজেছি কি করে এঙ্গেজ করা যায় নিজেকে অ্যাজ এ ভলান্টিয়ার। অ্যাজ এ ভলান্টিয়ার আমি হলাম, তখন বয়স আমার বোধ হয় 37, সেকশন চেয়ার, বিগ ডিল এটা, সেকশন চেয়ার, ভার্জিনিয়া সেকশন চেয়ার আচ্ছা, হলাম। তারপরে কাজ করতে থাকলাম। তারপরে তখন বোর্ডে ঢুকলাম এজ এ কমিটি মেম্বার, কমিটি চেয়ার। দেন 2006 সালে আমি হয়েছিলাম IEEE পাবলিকেশনের ভাইস প্রেসিডেন্ট। IEEE মূলত কি ধরনের সংস্থা, মানে এটা কি করে আসলে? এটা বেসিক্যালি আমাদের 3টে কাজ আমরা করি। একটা আমরা কনফারেন্স করি অনেক, IEEE বছরে 2200 কনফারেন্স করে দুনিয়াতে, 2200। হ্যাঁ, বাংলাদেশে একটা হয়, জি, একটা হলো কনফারেন্স। আমাদের আছে পাবলিকেশন আছে, জি, জার্নাল ম্যাগাজিন 240টা এরকম আছে, ম্যাগাজিন জার্নাল। আর আছে আমরা স্ট্যান্ডার্ডস তৈরি করি। রাইট, এই যে তোমার যে মোবাইল ফোন স্ট্যান্ডার্ড 802.11, এটা জি, আমাদের IEEE স্ট্যান্ডার্ড, IEEE স্ট্যান্ডার্ড, রাইট, ইয়েস, 802 সব বোঝে আর কি। তো 3টে পাবলিকেশন, কনফারেন্স, স্ট্যান্ডার্ডস, রাইট, সব ভলান্টিয়ার। আমাদের স্টাফ আছে, তারা জি, পেইড, paid। আমরা পেইড না, আপনারা volunteer।
তো আমরা গ্লোবালি কনফারেন্স করি, লোকে বোঝায়। মানে এটা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন। আচ্ছা। এবং এই ধরো মেডিকেল অ্যাসোসিয়েশন আছে, AMA আমেরিকাতে আছে, তার মেকানিক্যাল আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, আমরা সবচেয়ে বড় এদের মধ্যে আর কি, লার্জেস্ট প্রফেশনাল অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য টেকনিক্যাল ফিল্ড। জি এটা IEEE। স্যার, এবার আসি আমাদের মানে আরেকটু আমরা যদি একটু বেসিক কিছু জিনিস আপনার কাছ থেকে জানতে চাই সাধারণ মানুষ হিসেবে। স্যার ধরেন একটা ঘরে সুইচ টিপলাম, রাইট, আলো জ্বললো, এই বিদ্যুৎটা কোত্থেকে এলো? মানে আমি জানতে চাচ্ছি বিদ্যুতের জেনারেশন থেকে আমার কাজ পর্যন্ত বা ভোক্তার কাজ পর্যন্ত এই যে জার্নিটা, এটা যদি আপনি আমাদের অডিয়েন্সকে একটু সহজভাবে বলতেন যে কীভাবে জেনারেট হয়, কীভাবে আমরা এটা লাস্ট পর্যন্ত কনজিউমারের কাছে এসে পৌঁছায়। হ্যাঁ, এই ট্রান্সপোর্টেশন অলমোস্ট ইনস্ট্যান্টেনিয়াস। আচ্ছা। তার কারণ হচ্ছে যখন পাওয়ার স্টেশনে পাওয়ার তৈরি হচ্ছে, জেনারেটর স্টেশনে তৈরি হচ্ছে, ওটা যদি লোড না থাকে তৈরি করতে পারবে না। আচ্ছা, বুঝতে পারছো? জি। এবং এই যে কারেন্টটা ট্রাভেল করছে, এটা ট্রাভেল করে স্পিড অফ লাইট, রাইট, 1,86,000 মাইল পার সেকেন্ড স্পিডে। তো এইটার জন্যেই সময় লাগে না আসতে। কিন্তু এর মধ্যে 4টে জিনিস থাকতে হবে। এই বিদ্যুৎ উৎপাদন হচ্ছে একটা ভোল্টেজে, সেখানে শিপিং করে ট্রান্সমিশন লাইন দিয়ে ভোল্টেজ বাড়াতে হয়। জি। কেন বাড়াতে না বাড়লে লসটা বেশি হবে আর কি। রাইট। বাড়ালেও হাই ভোল্টেজ আসলো আমার শহরের কাছাকাছি, আসলে সাবস্টেশন আসবে, সাবস্টেশন। রাইট। আবার নামাবে ভোল্টেজটা, নেমিয়ে আবার লাইন দিয়ে আমার বাড়ির কাছে নিয়ে আসবে। এখানে তুমি দেখবে যদি যেখানে মানুষ বাস করে, আমরা পোল টপ ট্রান্সফর্মার, সাদা ট্রান্সফর্মার আছে। আচ্ছা, জি জি। বলে আরো কমিয়ে বাসায় পাঠায় আর কি। আচ্ছা আচ্ছা, মানে কয়েকটা ধাপে হাই ভোল্টেজটাকে কমতে কমতে এটা কনজিউমার পর্যায়ে আসে, কনজিউমার লেভেল, যেটাকে আমরা 220 ভোল্ট বা 120 ভোল্ট। আচ্ছা। তো তৈরি হচ্ছে 13,000 ভোল্টে। রাইট। বাড়ি আমরা নিয়ে আসি প্রায় 4 লক্ষ ভোল্টে নিয়ে আসি। রাইট। দিয়ে আমার বাসার কাছে এসে 4 লক্ষ কমিয়ে হয়তো 1 লক্ষতে আসে। জি। তারপরে আরো কমিয়ে, এটা ডিপেন্ড করে কি সিটির কনজাম্পশন অনুযায়ী, মানে যেখানে একসাথে অনেকগুলো লোক বসবাস করে সেখানে যে কনজাম্পশন সেটা হিসাব করে যায়। এক্স্যাক্টলি, হ্যাঁ। ডিমান্ড না থাকলে তো জেনারেশন হবে না। স্যার, আমি আপনার আম্মান টকে আপনার যে আপনি টেড টক দিয়েছিলেন সেখানে আমি মানে সেটা শুনেছি, সেখানে আপনি মেনশন করেছেন যে ইলেকট্রিসিটি আসলে স্টোর করা যায় না, ইলেকট্রিসিটি হচ্ছে স্পন্টেনিয়াস, জেনারেট হয়, কনজাম্পশন হয় প্রতি সেকেন্ডে। তো এটা একটা ব্যালেন্স হয়। এই রিয়ালিটিটা পাওয়ার প্ল্যানিংকে কতটা জটিল করে এবং এই জন্যই কি লোডশেডিং হয় বা কিভাবে এটা আসলে বলে দুটো ব্যাপার আছে এখানে। জি। ইলেকট্রিসিটি স্টোর করা যায় না অ্যাজ ইলেকট্রিসিটি, স্টোর অ্যাজ ইন এ ব্যাটারি স্টোর করি আমরা। কী করি, বিকামস এ কেমিক্যাল হয়ে যায়। রাইট। ব্যাটারির মধ্যে অ্যাসিড থাকে, তো জি, রড থাকে, ওখানে অ্যাসিডের মধ্যে চার্জটা হোল্ড করা থাকে আর কি। আচ্ছা, ডিমান্ড ছেড়ে দেয়। রাইট। কিন্তু হ্যাঁ, যে ইলেকট্রিসিটি যেটা বলি চার্জটা বলি, ওটা ওইভাবে স্টোর করা যায় না। স্টোর যে কেমিক্যাল এলিমেন্টে করা যায় আর কি। এখন লোডশেডিং ব্যাপারটা অন্য। লোডশেডিং ব্যাপারটা হচ্ছে আমার সাপ্লাই ডিমান্ডের মিসম্যাচ আছে। আচ্ছা। এখন ঢাকাতে লোডশেডিং বেশ হয় এখন। জি। কারণ বেশ গরমকালে স্পেশালি, রাইট। সবাই এসি ছাড়ে সন্ধ্যার সময়, জি, তখন ডিমান্ড বেশি হয়ে যায়, জি, পারে না, জি, তখন রাস্তায় পাওয়ারটা কেটে দেয়, ম্যানেজ করতে হয় আর কি। লোডটা শেড করো, মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যায়। হ্যাঁ, মানে সবাই যদি একটু একটু করে পায় সেটা আর কি। আচ্ছা স্যার, আরেকটা জিনিস আছে, যেমন মেগাওয়াট, গিগাওয়াট, এই শব্দগুলো মানুষ শোনে কিন্তু রিলেট করতে পারে না সহজভাবে। 1000 মেগাওয়াট মানে কত মানুষের ঘরে বিদ্যুৎ যাবে, বা বাংলাদেশে যদি আমরা বলি প্রায় 17 কোটি মানুষের জন্য আসলে কত মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন? বিদ্যুৎ 3 ভাবে কাজে লাগে, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল। আচ্ছা। বাংলাদেশের রেজিডেন্সিয়াল ডিমান্ডের বোধহয় 70% ডিমান্ড, 70%। আচ্ছা। আমেরিকাতে 30%। জি, বুঝতে পারছো? জি। এখানে ইন্ডাস্ট্রি বেশি, বিল্ডিং বেশি। এখন মেগা মানে মিলিয়ন। জি, রাইট। 1 মেগাওয়াট মানে হচ্ছে 1 মিলিয়ন ওয়াট। আচ্ছা। হোয়াট ইজ 1 মিলিয়ন ওয়াট? 10 লক্ষ ওয়াট। রাইট। তুমি যদি দেখো, আমরা বলি এনার্জি বাল্ব বলি, এলইডি বাল্ব, 10 ওয়াট। তা তুমি একটা মেগাওয়াটে 10 লক্ষ, তুমি 1 লক্ষ 10 ওয়াটের বাল্ব চালাতে পারো। রাইট। আমার 10 ওয়াটের বাল্ব 1 লক্ষ বাল্ব আছে, লাগবে 1 মেগাওয়াট ক্যাপাসিটি। এখান থেকে আসছে আর কি। আমাদের দেশে বললে যে মানুষ ধরো 17 কোটি 18 কোটি মানুষ, আমাদের ডিমান্ড হচ্ছে 17,000 মেগাওয়াট রাইট নাও। জি।
তো সেটা ডিমান্ডটা কিন্তু রিয়েল না, কারণ যেহেতু সাপ্লাই নাই বলে লোকের সব কিছু চালায় না। যে সব চালাতো আমাদের লাগতো 34 লাগতো 34,000 মেগাওয়াট লাগতো। এখন মানে লোকরা মানে মানুষজন যদি কন্টিনিউয়াস বিদ্যুৎটা ইউজ করতো, চালায়, এসি ফ্রিজ চালায়, সব মানে চালায়, Right. তাহলে আমার ডবল লাগতো। আচ্ছা, এখন চালায় না বলে অর্ধেক লাগছে, চালান পায় না বলে চালায় না। এর কথা। আমরা আসি এর পরের প্রশ্নে। যেমন বাংলাদেশে আজকে দিনে বাই ফুয়েল মিক্স যেটাকে আমরা বলি, গ্যাস হচ্ছে ধরেন 43%, ওয়েল থেকে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে প্রায় 21%, কোল থেকে প্রায় 20%, আর আমরা ইম্পোর্ট করি প্রায় 10%। রাইট। এর মধ্যে আছে রিনিউয়েবল এনার্জি মাত্র 4%, অ্যাকচুয়ালি লেস দেন 4%। এই মিক্সটা একজন এক্সপার্ট হিসেবে আপনি কি করে দেখেন, কিভাবে দেখেন? এটা কি হেলদি পোর্টফোলিও নাকি এটা হেলদি না? প্রথম কথা হচ্ছে এটা। আর পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল দেশগুলো এই মিক্সটা কি করে করে? ডিপেন্ড করে। যেমন ধরো নর্থ আমেরিকাতে আমরা ইম্পোর্ট করি কানাডা থেকে ইম্পোর্ট করি কিছু। নর্থ আমেরিকাতে, নর্থ সাইডে? হ্যাঁ, মানে না, ইউএস অ্যাজ এ হোল, মেনলি যে নিউ ইয়র্কে আসে, কামস টু ম্যাসাচুসেটস, কামস টু মেইন, ওই দিক থেকে আসে, কানাডা থেকে আসে। আর চায়না এক্সপোর্ট করে ধরো ভিয়েতনামে। আচ্ছা। ফ্রান্স এক্সপোর্ট করে পর্তুগাল এবং স্পেনে, জি। বিগ এক্সপোর্টস। আর ইন্ডিয়া করে বাংলাদেশে। আমি 10% বললে কাম ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়া থেকে আসে, জি। আমরা ইম্পোর্ট করতে পারি নেপাল থেকে, কিন্তু একটু পলিটিক্যাল ব্যাপার আছে সেখানে, তো আসে না, অতটা আসে না, কিছু সামান্য পরিমাণে আসছে আর কি। জি। এখন যে মিক্সটা বলছো, এটা আমাদের রিয়েলিটি রাইট নাও, আইডিয়াল নাও। কারণ নর্মালি আইডিয়াল সিনারিও কি হওয়া উচিত? আইডিয়াল সিন ডিপেন্ড করে অন ফিউল। আমাদের কোল আছে বড় পুকুরিয়ে, কোল মাইনিংটা নট ভেরি সাকসেসফুল। আচ্ছা। ফ্লাডিং হয়ে যায়, জি। সেটা চাইনিজরা করেছিল। বাট কোল মাইনিং থেকেও আমাদের প্রায় 20% আসছে এই মুহূর্তে। ওটা আমার মোস্টলি ইম্পোর্টেড কোল এখন। আচ্ছা, ইম্পোর্টেড কোল। আচ্ছা, ইম্পোর্ট গুলো আসে ধরো তোমার পায়রা বন্দর, আচ্ছা, ইন্দোনেশিয়া। আমরা মূলত কোল আনি ইন্দোনেশিয়া থেকে, চায়না থেকে আসে কিছু। চায়না থেকে না, ইন্দোনেশিয়া থেকে, ইন্ডিয়া থেকে আসে কিছুটা। আচ্ছা। আর এখন আসে অস্ট্রেলিয়া থেকে আসে কোল। আচ্ছা। তো কোলের আমাদের দেশে কোল প্ল্যান্ট অনেক প্ল্যান্ট ছিল করার, জি। করা হয়নি। কোল ইজ হাইলি পলিউটিং, গ্লোবাল ওয়ার্মিং গ্যাস, কার্বন ডাইঅক্সাইড। ওই জন্য আগের সরকার কোলটা কমিয়ে দিয়েছিল। রাইট। এখন তো মনে হচ্ছে আমার কোল যদি না থাকতো অবস্থা আরো খারাপ হতো, আরো খারাপ হতো। এলএনজি নাই, আসছে না। আমরা ওই প্রশ্নগুলোতে আসবো আস্তে আস্তে। ঠিক আছে, আরো বিশদভাবে জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে। আরেকটা জিনিস আমি আপনাকে জানতে চাই, যেমন বেস লোড, পিক লোড, ইন্টারমিডিয়েন্ট লোড, এই টার্মসগুলো যদি আপনি আমাদের একটু সহজভাবে বোঝান। লোডের 3টে অংশ। জি। বেস মানে হোল 24 ঘন্টা ওই রকমই থাকবে। আচ্ছা। বেস 24 ঘন্টা, সে ফ্যাক্টরি লোড আছে, বাড়ির ফ্রিজের লোড আছে। জি। তারপর ইন্টারমিডিয়েট, ধরো দিনে ওটা 10-12 ঘন্টা আসে, দিন রাত মিলিয়ে। আচ্ছা। আর পিক হচ্ছে, পিক মানে যখন ম্যাক্সিমাম ডিমান্ড হয়, ঘন্টা 3-4 পিক ডিমান্ড থাকে। আচ্ছা। সেটা আমাদের দেশে হয় ফ্রম ধরো 5 PM to 9 PM। আচ্ছা, মানে সন্ধ্যার সময়টা। সন্ধ্যার সময়, কারণ আমাদের ঘর বাড়ি সবাই বাসায় আসে থাকে। হ্যাঁ। তারপরে মার্কেটগুলো চালু থাকে। আমেরিকাতে পিক ডিমান্ড হয় কিন্তু আর্লি আফটারনুন, বিকজ এয়ার কন্ডিশনিং মেনলি আর্লি আফটারনুন। কারণ তখন অফিস চলছে, ফ্যাক্টরি চলছে, বাড়িতে লোকজন আছে। আর্লি 3 to আমেরিকাতে পিক হচ্ছে 3 to 5 PM সামারে, অন্য উইন্টার সামারে পিক 3 থেকে, বিকজ অফ এয়ার কন্ডিশনিং লোড আমেরিকাতে। আমাদের লোড হচ্ছে 6 থেকে 9 সারা বছর। লাইট, পাশে লোক আছে, টিভি দেখছে, রান্নাবান্না কিছু করছে, আর দোকানপাট খোলা। সেই জন্য খেয়াল করে দেখেছো, যখন লোডশেডিং হয় বলে এই মার্কেট বন্ধ থাকবে, এই মার্কেট বন্ধ থাকবে, 9টার সময় মার্কেট বন্ধ হয়ে যাবে, 7টার সময় বন্ধ হয়ে যাবে। রাইট। পিকটা কমানোর জন্য আর কি। আচ্ছা স্যার, এখন একটু বাংলাদেশের ব্যাপারে যাই। আমরা বাংলাদেশের ব্যাপারে কিছু কথা আপনার কাছ থেকে জানতে চাই। যেমন একটা সংখ্যা আমার কাছে আছে, যেমন এখানে রিপোর্টে, সেটা হচ্ছে বাংলাদেশের ইনস্টলড ক্যাপাসিটি প্রায় 29,000 মেগাওয়াট। আমরা ইউজ করি আমাদের নেম প্লেট। আচ্ছা, আমার কোশ্চেনটা ছিল স্যার, যে আমাদের এখন বলা হচ্ছে পিক ডিমান্ড হচ্ছে 17,000 মেগাবাইট। কারেক্ট। মানে ক্যাপাসিটির প্রায় দ্বিগুণ আমাদের অলরেডি ইনস্টল ক্যাপাসিটি আছে। বাট স্টিল আমরা যাচ্ছি মানে লোডশেডিং ফেজের মধ্যে দিয়ে। সাধারণ মানুষ আসলে একটু কনফিউজ যে এত ক্যাপাসিটি থাকতেও কেন আমাদের বিদ্যুৎ নেই। এই সমস্যাটা কি টেকনিক্যাল না অন্য কিছু? আমাদেরকে একটু যদি সহজভাবে বোঝান। মেইনলি টেকনিক্যাল,
কারণ হচ্ছে ল্যাক অফ প্ল্যানিং। ওকে, বিদ্যুৎ তৈরি করে এক জিনিস আর বাসায় পৌঁছানো এক জিনিস। রাইট। ওই লাইন করতে হবে, ট্রান্সমিশন লাইন, ডিস্ট্রিবিউশন লাইন, সেটা সঠিক করা হয়নি। এখন 29,000 মেগাওয়াট নেম প্লেট ক্যাপাসিটি, নেম প্লেট ক্যাপাসিটি। কিন্তু দুটো কি তিনটে কারণে ওটা পাওয়া যায় না। একটা হচ্ছে যে কিছু, স্যার একটু যদি আমি আপনাকে ইন্টারাপ্ট করি, নেম প্লেট ক্যাপাসিটি যেটা আপনি বলছেন, আমাদের সাধারণ মানুষের জন্য একটু বুঝিয়ে বলবেন নেম প্লেট ক্যাপাসিটিটা কি আসলে? নেম প্লেট সেটা কথা। মানে নামে আছে কাজে নেই, সোজা কথা হচ্ছে এটা। যখন পাওয়ার স্টেশন ওকে কন্ট্রাক্ট দেয়, জি, বলে কি সাইজ চাও, 600 মেগাওয়াট, নেম প্লেট লেখা থাকে, 600 মেগাওয়াট লেখা থাকে। আচ্ছা, যে এই প্ল্যান্ট থেকে 600 মেগাওয়াট, ম্যাক্সিমাম 600 মেগাওয়াট পাওয়া যাবে, বিদ্যুৎ জাতীয় গ্রিডে যাবে। হ্যাঁ, প্রোভাইডেড ফিউয়েল শর্টেজ না হয়। এগুলো সবচেয়ে চলছে হয় কোল বা গ্যাস বা অয়েল। মানে একটা প্ল্যান্ট যদি ফুল প্লেস চলে উইথ অল দ্য র ম্যাটেরিয়ালস ইন প্লেস, ইনস্টল, সাপ্লাই ইজ অলরেডি মেট, দেন আই ক্যান প্রডিউস 600 মেগাওয়াট। Right. এটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন হওয়ার কথা। রাইট। এখন প্রবলেম হয়ে যাচ্ছে, ধরো তুমি ঘোড়াশালে তৈরি করছো 600 মেগাওয়াট, Right. ঢাকাতে পাঠাচ্ছ লাইন দিয়ে, আছে ট্রান্সমিশন লাইন, তো ওকে, ঢাকাতে এসে ভোল্টেজ কমবে সাবস্টেশনে, থ্রু ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আমার বাসায় পৌঁছাবে। ওই খুব খুব উইক নেটওয়ার্ক, এটা ঝড় বৃষ্টি হলে পড়ে যায় তারপরে বাজ পড়লে পড়ে যায় আচ্ছা, তার মাঝখানে আছে ট্রান্সফরমার আছে, ওরা মানুষের ব্লো আপ করে। রাইট। এইগুলো যদি কনসিস্টেন্টলি মেনটেন না করা হয়, তাহলে ওই 600 মেগাওয়াট আমার বাসায় পৌঁছাবে না। এই জন্যেই লোডশেডিং করতে হচ্ছে। তার মানে 600 মেগাওয়াট নেম প্লেট, অ্যাভেলেবল মধ্যে হচ্ছে আমার 400 মেগাওয়াট অ্যাভেলেবল। জি, তো অ্যাভেলেবলটাই হচ্ছে আমাকে ম্যানেজ করতে হবে। প্লাস 1/3 অফ দ্য টাইম 1/3 মেশিন থাকে অন মেনটেন্যান্স, রিকোয়ার্ড মেনটেন্যান্স। আমাদের প্রবলেম হয় কি, আমাদের ল্যাক অফ প্ল্যানিং, আমরা যেহেতু আমাদের শর্টেজ আছে, আর মেনটেন্যান্সকে আমরা বাইপাস করে যাই, মেনটেন্যান্স করি না, আমরা পরে করবো, তা তখন জিনিসটা খারাপ হয়ে যায়। তখন মেনটেন্যান্স করতে নর্মাল লাগে 2 সপ্তাহ, তখন লেগে 2 মাস লেগে যায়, অনেক কিছু খারাপ হয়ে গেছে ভিতরে। জি। তো এই জন্যেই আমাদের নেম প্লেট ক্যাপাসিটি এত বেশি হওয়া সত্ত্বেও অ্যাভেলেবল ক্যাপাসিটি অনেক কম অ্যাট দ্য এন্ড পয়েন্ট, রিসিভিং পয়েন্টে। কিন্তু স্যার উন্নত দেশগুলোতে, মানে যে সমস্ত দেশে যারা বিদ্যুৎ মানে ইম্পোর্ট করে, এক্সপোর্ট করে, রাইট, তাদের দেশে তারা কি করে এটা ম্যানেজ করে? তারা ডিস্ট্রিবিউশন লাইনে মেনটেন করতে অনেক সময় দেয়, খরচা করে, এবং তারা ট্রেন ম্যান পাওয়ার আছে। দেশে ম্যান পাওয়ার খারাপ না, কিন্তু যেহেতু তারা চ্যালেঞ্জটা ফেস করে না, কিছু চ্যালেঞ্জ আসলে ঘাবড়ে যায় আর কি। আচ্ছা, এক্সাম্পল দিই, 2015 সালে হয়েছিল দেশে ন্যাশনাল ব্ল্যাকআউট। ওদের নভেম্বর 15 বোধহয় সকালবেলায়। কেন ব্ল্যাকআউটটা হলো? প্ল্যানিংয়ের অভাব। তখন পাওয়ার আসছিল ইন্ডিয়া থেকে 1000 মেগাওয়াট থ্রু ভেড়ামারা, ওই লাইনে আসছিল। ওখানে একটা টার্মিনাল করা হয়েছিল এইচভিডিসি বলেই, ওই ইন্ডিয়া থেকে পাওয়ারটা আসবে, ওটা এসি আসবে, ডিসি হবে, ডিসি থেকে ভোল্টেজ চেঞ্জ করে আবার এসি করে নেবে। কেন? ইন্ডিয়া বলছে বাংলাদেশের গ্রিডটা উইক এবং ডিস্টার্ব, এবং ডাইরেক্ট কানেকশন দিয়ে আমাদের গ্রিডে নয়েজ ঢুকে যাবে। আচ্ছা, ওটা বলে ব্যাক টু ব্যাক এইচভি ট্রান্সমিশন নেটওয়ার্ক পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, ওটার জন্যে ওই নয়েজটা পাস করবে না আর কি। আচ্ছা, বুঝতে পারছো? ইন্ডিয়া ইনসিস্ট করেছিল, এবার না হলেও চলতো, এটা অন্য কথা। তখন বিকজ অফ টেকনিক্যাল ফেলিয়ার, ওই দিন সকালবেলায় দ্যাট থিং ফেইলড, 1000 মেগাওয়াট। রাইট। তখন ডিম্যান্ড ছিল শনিবার সকাল, ডিম্যান্ড কম, শীতকাল, পাওয়ার বেশি খরচা হয় না। 1000 মেগাওয়াট ছিল, আসলো না, 4000 মেগাওয়াট ছিল ডিম্যান্ড। মানে 1000 যদি চলে যায় আউট অফ 4000, বিরাট জাম্প। তখন তখন চলছিল, আমরা বলতাম রেন্টাল পাওয়ার প্ল্যান্ট সেই যুগে। জি, আওয়ামী লীগ পাওয়ারে আসে 2009 সালে, অনেক রেন্ট করেছিল রেন্টাল, কারণ পাওয়ার ছিল না। জি, রেন্টালগুলো পিক আপ করতে পারেনি ওই লসটা আর কি। রাইট। হোল থিং ফেল ডাউন, ফেল অ্যাপার্ট। এইটা হচ্ছে প্ল্যানিংয়ের ভয়। আমি বলতাম আমাদের এভরি সিউম একটা পার্ট এনি টাইম ফেল করতে পারে, মানে টিকিং টাইম বোম। আমরা পাওয়ার লাইনের কথা আছে N-1, রাইট, ডিজাইন করবে, একটা প্ল্যান পড়ে গেলেও সিস্টেম ক্ষতি হবে না, রাইট। এক্সট্রা রিজার্ভ থাকতে হবে, রিজার্ভ রাখেনি ওরা ওই সময়তে। কিন্তু আমাদের গভর্নমেন্ট মানে
কি এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচারগুলো যে তৈরি হয়, যখন এগুলো তৈরি করা হয় বা প্ল্যানিং স্টেজে, তাহলে আমাদের কি ধরনের প্রবলেম থাকে যে আমরা এই যে ভঙ্গুর একটা ব্যবস্থার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি জেনারেশন থেকে আমাদের কনজিউমারের কাছে পৌঁছাচ্ছি? আপনার কাছে কেন মনে হয় যে অন্যান্য দেশে তো ঝড় পড়লে এটা যায় না, কিংবা বৃষ্টি হলে বা বাজ পড়লে এইগুলো ফেল করে না, কেন? মানে এটা মেইন সমস্যাটা কোথায়? মানে আমরা তো ভর্তুকি দিচ্ছি, টাকা দিচ্ছি, গভর্নমেন্ট প্রচুর 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 পরিমাণে বাজেট দিচ্ছে বেস্ট ম্যাটেরিয়াল কেনার জন্য, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম প্ল্যানিং, এবং আমরা প্রবলেম স্বীকার করি না। তার কারণ স্বীকার করলে আমাদেরকে একটা সাহসী পদক্ষেপ নিতে হবে, সেটা আমরা নিতে চাই না। কারণ আমরা বলি ইংলিশে পলিটিক্যালি কারেক্ট, রাইট, ওই মুহূর্তের জন্য আর কি। রাইট। আমি কেস দেখেছি, ইঞ্জিনিয়াররা বলছে স্যার এই মেনটেন্যান্সে যাবে এটা, রাইট, না মন্ত্রী বলছেন কোনো মতে চালিয়ে দেন, যে নেবেন না, আমার কিছু হয়। কিন্তু যে মেনটেন্যান্স যে করলাম না, তার যে কী ফলাফল হবে 2 মাস পরে, ওটা চিন্তা করেন আর কি। তো ওই যে অ্যাটিটিউড, যে কোনো মতে চালিয়ে দেন, ওইটা কিন্তু এই দেশের মন্ত্রীরা বলেন না। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে সেক্টর এক্সপার্টদেরকে আসলে মিনিস্টার হওয়া উচিত ওটার? মানে এটা কি আপনি মিনিস্টার হওয়া উচিত? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ওটা উচিত। কিন্তু আমেরিকায় যে মিনিস্টার হচ্ছে, সে এক্সপার্ট না, কিন্তু সে শোনে, টেকনিক্যাল কথা শোনে, সে না শুনলে তার চাকরি থাকবে না, বুঝতে পারছো? রাইট, সেটা আমাদের প্র্যাকটিসটা নেই। হ্যাঁ স্যার, আরেকটা জিনিস আছে, যেমন রিজার্ভ মার্জিন, যেটাকে আমরা বলি। পৃথিবীর সাকসেসফুল গ্রিডে থাকে মাত্র 10 থেকে 15%, বাংলাদেশে আজ প্রায় 60%-এরও বেশি। মানে চাহিদার চেয়ে 60% বেশি ক্যাপাসিটি নিয়ে বসে আছি। এই ইমব্যালেন্স কীভাবে তৈরি হলো? পৃথিবীর কোথাও কি এমন এক্সাম্পল আছে ইমব্যালেন্সের? না, এই যে বললাম 29,000 মেগাওয়াট দিয়ে আমরা করতে পারি 22-23,000 মেগাওয়াট সাপ্লাই দিতে পারি আমেরিকান স্ট্যান্ডার্ড, ইফ ইউ ফলো ইউর স্ট্যান্ডার্ডস। জি, আমরা পারি না, যেহেতু আমাদের সাপ্লাইটা রিলায়েবল না, জি, সেজন্য ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি টু ইউজ দ্যাট ফুল ক্যাপাসিটি। আর যেহেতু গড়ে ওঠেনি, আমরা ওই কোনো মতে চালিয়ে যাচ্ছি, জোড়াতালি দিয়ে চালিয়ে যাচ্ছি। জোড়াতালি দিয়ে। স্যার, যেমন আমার কাছে একটা পরিসংখ্যান আছে, এপ্রিল 2025-এর তথ্য মতে বাংলাদেশে 136টা পাওয়ার প্ল্যান্টের মধ্যে 30টা একসাথে বন্ধ ছিল। কারেক্ট। 13টা ছিল গ্যাস না পেয়ে, 9টা ছিল তেল না পেয়ে, 8টা ছিল মেনটেন্যান্সের অভাবে। এই পরিস্থিতি কি বলে যে আমাদের পাওয়ার সেক্টরের ডিজাইন ভালো না, বা প্ল্যান্ট বানানো আর ফুয়েল সিকিউরিটির মধ্যে একটা ডিসকানেকশন আছে? আমরা যে প্রবলেমে পড়ে যাচ্ছি, আমরা কখনোই প্ল্যান বি চিন্তা করি না। নো প্ল্যান বি, নো প্ল্যান বি, রাইট। যেমন প্ল্যান বি অলওয়েজ। এই যে তোমার ধরো, আমি ঢাকায় ছিলাম গত বছর শেষের দিকে, তখন কোলের শর্টফল হয়ে গেল। রাইট। কেন? কোল ইম্পোর্টের জন্য এলসি খোলা হয়নি, অ্যাকাউন্ট খোলা হয়নি এলসি করার জন্য। ইউ শুড নো, কোল তো চিরকাল থাকবে না তোমার ব্যাকইয়ার্ডে, আনতে হবে। এলসি না খোলো, কোল তো ওদের জাহাজে উঠবে না অস্ট্রেলিয়াতে। হ্যাঁ, ওখানে 3 মাস 6 মাসে একটা গ্যাপ হয়ে যাবে। হ্যাঁ, ওটা চিন্তা করতে হবে তো, যে আমার যে পয়সা নাই বললে আমি কী করবো? চিন্তা করে, একটা কিছু চিন্তা করে না। আমি এলসি খুলছি, আমাকে ছিল না ফরেন কারেন্সি তখন, যখন সরকার চেঞ্জ হলো, মানে প্রথমবার, মানে 24 সালের কথা বলছি। 24 সালে অনেক ক্যাশ শর্টেজ ছিল বাংলাদেশে, যে কারণে আদানি প্ল্যান্টে পয়সা দিতে পারেনি বাংলাদেশ। প্রবলেম, চ্যালেঞ্জ আছে। কিন্তু এই যে এখন তো আর বড় এলএনজি আসছে না, এটা বড় প্রবলেম। এটা অবশ্য কুড নট বি ফোরসিন এই কেসটা। কিন্তু নর্মাল অপারেশন যখন হচ্ছে, কোল আসছে না, কারণ তুমি এলসি খোলোনি, না খোলার ফলে কোল লোড হয়নি অস্ট্রেলিয়াতে, কোল আসছে 2 মাস পরে আসবে। স্যার, আরেকটা জিনিস, যেমন আমি যেটা বুঝতে পারছি এই পরিসংখ্যানটা, যেমন ক্যাপাসিটি পেমেন্ট যেটাকে আমরা বলি, যে গত বছর প্রায় সরকার 2600 কোটি টাকা দিয়েছে এমন প্ল্যান্টকে যেখানে একটা 1 কিলোওয়াটও বিদ্যুৎ উৎপন্ন হয়নি। আবার গত 12 বছরের টোটাল প্রায় আমরা 86,000 কোটি টাকা দিয়েছি, যেটা দিয়ে আমরা 3টা পদ্মা সেতু বানাতে পারতাম। তারপরে পৃথিবীর অন্য দেশে ক্যাপাসিটি পেমেন্ট সিস্টেমটা আসলে কীভাবে কাজ করে, কেন বাংলাদেশের এই সমস্যাটা? এটা সব দেশে আছে। এটা আমার বিল্ডিং ভার্জিনিয়াতে আমি কাজ করি, যেখানে যে ইলেকট্রিক বিলটা আসে, তার মধ্যে ধরো মোর দ্যান 50% ক্যাপাসিটি পাবেন, 50%। তার মানে কারণে যে না ব্যবহার করো, ওটা দিতে হবে। ক্যাপাসিটি ম্যানেজমেন্ট আসলে জিনিসটা কি, যদি আপনি আমাকে একটু বলতেন। এখন আমার যে ফ্যাক্টরিতে পাওয়ার আমি কিনবো, আমি অ্যাপ্লাই করলাম বিদ্যুৎ বোর্ডের কাছে, আমি 100 কিলোওয়াট দরকার আমার। ওরা বলবে গিভি 100 কিলোওয়াট, আমার লাগবে ইনফ্রাস্ট্রাকচার, লাইন বানাতে হবে,
নিড ট্রান্সফরমার, জি নিড ইনসুলেটর, ওটা দাম আছে একটা, রাইট ওটা দিতে হবে এটা। তার কারণ আমাদের খরচা হয়ে যাচ্ছে আপফ্রন্ট, জি ও না পেলে আমি তো দিতে পারি না। জি। আর বাকিটা হচ্ছে তুমি জি। যে পাওয়ার ব্যবহার করছো অন আওয়ারলি বেসিস, জি। ওইটা মিটারে উঠবে আর কি। মিটার ক্যাপাসিটি মিটারে ওঠে না, কিন্তু ওটা লিখে দিতে হয় জি। যখন সাইন কন্ট্রাক্ট। তো ওইটা সব দেশেই আছে। আচ্ছা আর যে বললে নাম্বারটা বললে ক্যাপাসিটি পেমেন্টে হাই, কারণ যখন মানুষ ঠেকায় পড়ে, যেটা হয়েছিল 2009 সালে, জি। দেশে পাওয়ার শর্টেজ ছিল সিভিয়ার। রাইট তো সেই কালের সরকার কমানোর জন্য দ্য ইনভাইটেড, আমরা বলেছি রেন্টাল পাওয়ার প্ল্যান, রাইট 3 বছর রেন্টাল। তখন যারা আনলো ইকুইপমেন্ট, তারা তো লোভী মানুষ, বিজনেসম্যান, জি তারা বলছে দিতে হবে 80% ক্যাপাসিটি পেমেন্ট। Right. তার মানে দাম হয় $1 মিলিয়ন, হ্যাঁ আলটা $2 দিতে হবে আমাকে না আপফ্রন্ট। which is not right কিন্তু আমরা ঠেকে পড়ে গেছি তো, আমাদেরকে আসবে না। শুনতেই হবে হ্যাঁ, ওরা করেছে কি, ওইসব লোকজন যত ভাঙা চোরা পাওয়ার প্ল্যান্ট নিয়ে এসছে, ডিজেল প্ল্যান্ট নিয়ে এসছে, জি এই নেমপ্লেট ক্যাপাসিটি 100 কিলোওয়াট, ওইটা দেখে পয়সা নিয়েছে। জি কিন্তু কদিন চলে ঠিক নেই। জি এইটা তো আমাদের বোঝা উচিত ছিল যে আমরা যদি ক্যাপাসিটি পেমেন্ট করতে চাই, জি। আমাকে দিতে হবে গ্যারান্টি, নতুন প্ল্যান্ট হতে হবে। এটা বলে না, আমার তথ্যটাও আপনার কথায় একই কথাই বলছে, যেমন সরকার পাওয়ার সাবসিডি দিচ্ছে প্রায় 81%, এক্স্যাক্টলি। এবং সেটা পুরোটাই যাচ্ছে ক্যাপাসিটি পেমেন্টে। মানে সাধারণ মানুষ প্রতি 100 টাকা করের 81 টাকা যাচ্ছে এমন প্ল্যান্টে যেগুলো কখনোই চলেনি। হ্যাঁ, চলে নিয়ে হয়তো কম চলেছে, জি কিন্তু ওই যে 80% ক্যাপাসিটি পেমেন্ট নিয়েও তো তারা তো পয়সা উঠে নিয়েছে তো, জি না বেসলেও অসুবিধা নেই। কিন্তু ওই যে বলে নাই, জি। যদি আমি যখন চাইবো না দিতে পারো, তোমাকে পে পেনাল্টি। কিন্তু স্যার আমি একজন এক্সপার্ট হিসেবে আপনার কাছে জানতে চাইবো, এই সিস্টেমটাকে আপনি যদি কালকে সংস্কার করতে চান তাহলে আপনি কি করবেন? আমি বলেছিলাম যে আপনারা করেছেন 3 বছরের রেন্টাল ক্যাপাসিটির জন্য আপনার পয়সা দিয়ে দিয়েছেন, রাইট 3 বছর পরে রিনিউ হবে, এটা রিনিউ Right. করেন না আপনারা। হ্যাঁ কারণ আপনারা রিনিউ করলে আবার 3 বছর গচ্চা দিতে হবে। রাইট তখন কিন্তু বাংলাদেশে পাওয়ার প্ল্যান্ট হয়ে গেছে কিছু, ওরা দেশের প্ল্যান না চালিয়ে ওগুলো থেকে পাওয়ার নিয়ে এসছে, আবার রিনিউ করেছে আরও 3 বছরের জন্য। মিস্টেক, আপনাদের প্ল্যানটা হয়ে গেছে, কেন রাখছেন? অনেক ব্যাপার তো আছে দেশে, তো সব কথা বলা যায় না পাবলিকলি, যে ওদের স্বার্থ আছে যারা সরকারে আছে, টু রিনিউ 3 more years, তাদের বেনিফিট আছে করলে। মানে করলে ওরা একটা পার্সেন্টেজ পায়। আমার মনে হয় সেই প্র্যাকটিসগুলো এখন বন্ধ হওয়া উচিত। এখন মোটর বন্ধ হয়ে গেছে, এখন রেন্ট খুব কম এখন। রাইট। আমার একটা প্রশ্ন আছে, যেটা বিপিডিবির উৎপাদন খরচ নিয়ে। যেমন সেখানে বলা হচ্ছে যে 2 বছরে 71% বেড়েছে, মানে পাওয়ারের দাম, যেমন 6 টাকা 61 পয়সা থেকে এখন 11 টাকা 33 পয়সা প্রতি ইউনিট। এটা মাত্র 6 বছরে প্রায় দ্বিগুণ। আপনার কাছে কি মনে হয় এই ইনক্রিমেন্টটা হেলদি ছিল? অনেক কারণ আছে। এই যে 6 টাকার একটা বললে, জি 6 টাকা দিয়ে আমাকে বাসায় দিচ্ছে, জি সরকার খরচা হচ্ছে 11 টাকা খরচা হচ্ছে সব মিলিয়ে, জেনারেশন, ট্রান্সমিশন, ট্যাক্স, তারপরে কর্মচারীর বেতন। জি তো ওটা উঠতে হবে, মানে ভর্তুকি দিচ্ছে। ভর্তুকি দিয়ে আমরা কমিয়ে রেখেছিল। এখন IMF এবং আদার বলেছে তোমরা ভর্তুকিটা কমাও, কারণ ভর্তুকি আমাদের ট্রেজারি খালি হয়ে যাচ্ছে, ভর্তুকি দিতে খালি হয়ে যাচ্ছে, পারবে না এটা। তো ওই জন্যই কেসটা হয়েছিল আর কি। কিন্তু ভর্তুকি না দিলে লোকে স্ট্রাইক করবে, যেটা মিডল ইস্টে হয়, ওরা ব্রেডে ভর্তুকি দেয়, রুটিতে ভর্তুকি দেয়, ইজিপ্টে স্পেশালি। তো এটা সব দেশেই হয়, কম বেশি আর কি। এখন যেটা করা উচিত, যে যারা ইন্ডাস্ট্রি, তাদেরকে ভোট দেওয়ার একদম প্রয়োজন নেই, করো। কিন্তু পলিটিক্স এখানে, গার্মেন্ট বলছে না দিলে আমাদের গার্মেন্টের দাম বেড়ে যাবে, আমরা বেচতে পারবো না, দেশের ক্ষতি হবে। এখন সামবোর্ড থেকে স্ট্রং অ্যাকশন, যে তোমরা, ভিয়েতনাম ভর্তুকি দেয় না, তারা কী করে করতে পারছে, ইন্ডিয়া ভর্তুকি দেয় না, এতটা দেয় না, তো হোয়াই নট। কিন্তু এই যে কথাটা বলতে হবে, কথাটা বলে কথাটাকে দাঁড় করাতে হবে, এটা আমার প্রিন্সিপাল, সেটা তো নাই। কারণ যে মন্ত্রী বলে এরকম প্রিন্সিপাল, কাজ তো সে করবে না, করবে তো ইঞ্জিনিয়াররা, তাদেরকে তো এনাফ দেওয়া হয়নি ফ্লেক্সিবিলিটি টু ডিজাইন ফর বেস্ট ওভারঅল আউটকাম। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে এক্সপার্ট আছে, বাংলাদেশে ব্রেইন আছে, ট্যালেন্ট আছে, এটাকে ঠিকভাবে পরিচালনা করার জন্য। নেই শুধু আমাদের ওভারঅল একটা সদিচ্ছা টু মেক দিস প্রসেস মোর ফ্লুয়েন্ট অ্যান্ড মোর ট্রান্সপারেন্ট। আর এটা হয় দেশে, যেহেতু নলেজটা ট্রান্সপারেন্ট না,
অনেক গুজব রয়ে বুঝছো, কাগজে জি। গুজব রয়ে অনেক, সবগুলো সত্যি না কথা সত্যগুলো। কিন্তু যেহেতু লোকে অন্য কোনো খবর পাচ্ছে না ওইটা বিশ্বাস করে। যাই, জি। If you're not open, then the background noise becomes the fact. দ্যাটস ভেরি ট্রু স্যার। স্যার, এবার আমরা একটু ব্ল্যাকআউট আর এনার্জির ব্যাপারে আরেকটু জানতে চাইবো। যেমন একটা ডেট আছে 4 অক্টোবর 2022 সালে বাংলাদেশে, পুরো বাংলাদেশের পূর্বাঞ্চলীয় গ্রিড 6 ঘন্টার জন্য বন্ধ ছিল। প্রায় 14 কোটি মানুষ অন্ধকারে ছিল। পিজিসিবি আনুষ্ঠানিকভাবে বলেছিল যে ফ্রিকোয়েন্সি ড্রপ। একজন এক্সপার্ট হিসেবে যদি আপনি চিন্তা করেন বা আমাদেরকে যদি বলেন যে টেকনিক্যালি এটা কি ক্যাসকেডিং ফেলিওর নাকি এটা আসলেই টেকনিক্যাল ফেলিওর ছিল? ফ্রিজ ড্রপ তো ইন্ডিয়াতেও হয়, এটা আনইউজুয়াল কিছু না। স্যার, ফেজ ড্রপ আসলে জিনিসটা কি? ফ্রিকোয়েন্সি ড্রপ, ফ্রিকোয়েন্সি ড্রপ। ফ্রিকোয়েন্সি আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 সাইকেলস, 50 টাইম পার সেকেন্ড, সিপিএস, সাইকেলস পার সেকেন্ড। ফ্রিকোয়েন্সি হচ্ছে ওই স্পিডে কিন্তু মেশিন ঘুরছে, আচ্ছা, বুঝতে পারছো ফ্রিকোয়েন্সি। জি। এখন ফ্রিকোয়েন্সি স্টেবল থাকে যখন ডিমান্ড সাপ্লাই ম্যাচ করে। আচ্ছা, যে ডিমান্ড একটু বেড়ে যায় ফ্রিকোয়েন্সি ড্রপ করে, রাইট। আর ফ্রিকোয়েন্সি বাড়ে যখন ডিমান্ড কমে যায়। তো সেই কেসটা হয়েছিল, ডিমান্ড জি। বাড়লে ম্যানেজ করার জন্য ক্যাপাসিটি বাড়াতে হয় রাইট, ইনস্ট্যান্টানিয়াসলি, ওই ক্ষমতা ছিল না। তা থাকার ফলে ফ্রিকোয়েন্সি ড্রপ করছে। জি। এটা আমাদের রুল হলো ফ্রিকোয়েন্সি ড্রপ বাই 1% অর সো, ইট টার্ন দ্য সিস্টেম অফ, অটোমেটিক অফ হয়ে যায়। Off হয়ে সেটাই যাবে। হয়েছিল ওখানে আর কি। আচ্ছা, আচ্ছা, বিকজ দ্য ডিমান্ড ওয়াজ হায়ার দ্যান সাপ্লাই অ্যাভেলেবিলিটি, জি। তার ফলে ফ্রিকোয়েন্সি ড্রপ হয়েছে, সিস্টেম ওয়েন্ট অফলাইন, নাহলে মেশিন খারাপ হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা যেটা আমি জানতে চাইবো আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে আদানির যে প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসছে প্রায় 10%, প্রায় 1500 মেগাওয়াটের মতো এখন আরেকটু আসছে। কম, আরেকটু কম, আরেকটু কম আসছে। 1200 মেগাওয়াট। হ্যাঁ, সো এই যে ফরেন সোর্সের উপর আমাদের ডিপেন্ডেন্সি, সো আমাদের কি পদক্ষেপ নিলে এই ডিপেন্ডেন্সিটা আমরা স্লোলি ইভেনচুয়ালি কমিয়ে নিয়ে আসবো? কারণ আপনি যদি দেখেন যে আদানির যে 10% যে বিদ্যুৎ তারা আমাদেরকে দিচ্ছে, এটা কিন্তু অনেক কস্টলি একটা ভেঞ্চার বাংলাদেশের জন্য। তা আপনার কি মনে হয় ইটস এ লং রান, ইটস সাস্টেইনেবল, অর উই শুড মুভ টু আওয়ার ওন সোর্সেস? না, আমি মনে করি আই বিলিভ ইন ক্রস বর্ডার পাওয়ার ট্রান্সফার, আমি বিশ্বাস করি এটা। সেটা ডিপেন্ডেন্সি, যেটা ক্রস বর্ডার কোনো ডিপেন্ডেন্সি। দেশই কিন্তু একা 100% পারে না, পারে না। মোস্ট কান্ট্রিজ নট, চায়না পারে, অন্য কেউ পারে, আমেরিকা পারে না। এখন কথা হচ্ছে যে কেন আদানি করা হলো। আমাদের দেশে বিফোর আদানি 1000 মেগাওয়াট এখনও আসে। ইফ ইউ গুড ওয়েবসাইট পিজিসি দেখবে রাইট না কত আসছে ফ্রম ভেড়ামারা সাবস্টেশন আছে, 1000 মেগা, 1100 মেগাওয়াট হয়। যখন দেখলো সরকার যে আমাদের দেশে পাওয়ার প্ল্যান্ট করতে সময় লাগছে, আচ্ছা, তখন ইন্ডিয়া অফার দিল, আমরা পাওয়ার প্ল্যান্ট করবো। আদানি বললো ইন ঝাড়খণ্ড জি, স্টেটে, জি, ইট ইজ ইন্ডিয়ান পাওয়ার প্ল্যান্ট সার্ভিং অনলি গ্রিড অফ বাংলাদেশ। ইন্ডিয়াতে ওরা বেচতে পারবে না, অনলি বাংলাদেশে পাঠাবে এটা। আচ্ছা, বুঝতে আচ্ছা, পারছো? জি, জি, অ্যাজ ইফ আমার প্ল্যান্ট আমি তৈরি করছি, করলাম মানে বরিশাল আগে করলাম, আমি ঝাড়খণ্ডে করলাম, করেছে। জি। এখন টু অ্যাট্রাক্ট আদানি গ্রুপ, সরকার অনেক সুবিধা দিয়েছে আর কি। এখন লোকে বলে যে এটা আমাদের করা ঠিক হয়নি আর কি। আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা? ঠিক হয়নি, কেন স্যার? ওই যে ক্যাপাসিটি চার্জ বেশি, হাই ক্যাপাসিটি চার্জ, তা আমরা পয়সা দিয়ে গেছি, জি। পাওয়ার না কিনলে দিতে হবে পয়সা। আচ্ছা, আর এটা হয় যখন ডিমান্ড কমে যায়। সেই সিচুয়েশনে অল্টারনেটিভ কি ছিল? অল্টারনেটিভ ছিল, শর্ট টার্ম ইম্পোর্ট পসিবল ছিল না, তখন ফোকাস করা উচিত ছিল আমাদের যে পাওয়ার প্ল্যান্ট আন্ডার কনস্ট্রাকশন আছে, কী করে টাইমলি নিয়ে আসা যায় কনস্ট্রাকশনটা। এক্স্যাক্টলি ভিতরে কী আলাপ হয়েছে বলা মুশকিল, যে আমাদের যেটা দোষ হচ্ছে আমরা কখনো প্ল্যান বি চিন্তা করি না। এই যে কথাটা জিজ্ঞেস করলে কী উচিত ছিল, ভাবা উচিত ছিল যদি আদানি না সরকার সই না করতে পারি কী হবে আমাদের, চিন্তা করেনি তো। কারণ অন্য উদ্দেশ্য ছিল, অন্য স্বার্থ ছিল সে সময়তে, জি। সই করে আমরা লাভ হবে। এইটা আমাদের প্রবলেম। আপনি যেটা বারবার মেনশন করছেন যে স্বার্থ ছিল, Right. আমরা জানতে চাই স্বার্থটা কি ছিল আসলে। স্বার্থটা যদি আমরা আমাদের এই জিনিসটা জানা দরকার যে আসলে স্বার্থটা কি ছিল, যার জন্য ট্যাক্স পে, আমাদের প্রত্যেকটা বাংলাদেশের মানুষই তো ট্যাক্স পে করে, এবং এই টাকাগুলো তো আমাদের ট্যাক্স পেইং মানুষ, আপনার আমার ট্যাক্স থেকে আসছে। সো আমাদের নিশ্চয়ই জানার অধিকার আছে যে এটা আসলে কতটা ইফেক্টিভলি খরচ হতে পারতো, কিন্তু সেটা আমরা করিনি। Right. এবং
এর পেছনে যে মানুষগুলো আছে যারা হয়তো দেখা যাবে এখনও সিস্টেমের ভিতরে থেকেই কাজ করছে, সেই মানুষগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করাটা অনেক বেশি জরুরি, যাতে আমরা এই ভুলগুলো আবার না করি। রাইট। সো সেই জন্যই আমি আপনাদের জানতে চাই যে কী ধরনের স্বার্থ থাকতে পারতো বা স্বার্থ ছিল এই ধরনের ডিল করার মধ্যে, সেটা আমাদের একটু ক্লিয়ার হওয়া উচিত। এটা সব বেশিরভাগ মিডল ইস্টে হচ্ছে এখন। বড় বড় কোম্পানি, বিদেশি কোম্পানি ওদেরকে মন্ত্রীকে পয়সা দেয়, রাইট, এটা করে কাজ বানায়। এটা ইউএস রুল আছে, একটা ইউএস ল আছে, যদি কোনো কোম্পানি বিদেশে পয়সা ঘুষ দেয় সোজা কথা, তাহলে কোম্পানি আমেরিকা ক্যান ডু বিজনেস ইন আমেরিকা, করতে পারবে না, পারবে না। ল আছে এটা, এদের মানে লটা নাই। এখন একটা বিজনেসম্যান আদানি ওয়ান্টস টু মেক মানি বাই সেলিং পাওয়ার টু বাংলাদেশ, ওরা চাইবে ওদের সুবিধা মতো একটা কন্ট্রাক্ট সই হোক, স্বাভাবিক ব্যাপার। ওই সুবিধার কি, ওই তুমি পয়সা তোমার সাইডে দেবো, তুমি এটা সই করে দিও। ওই যে বললাম না, জি, আমি ফার্স্ট না দেশ ফার্স্ট, এটা আমরা কনফিউজ হয়ে যাই, আমরা কোনটা ফার্স্ট। রাইট। এখন তো কথা হচ্ছে আমি তো মানুষ, দেশ আমার চেয়ে বড়, সেটা আমাকে স্বীকার করতে হবে। এবং নিজের সুবিধার জন্য দেশকে আমি বেচতে পারি না, তো এইটা হচ্ছে প্রবলেম আর কি। যেহেতু থাকতো ট্রান্সপারেন্সি, এই আলোচনা হচ্ছে, এইটা আদানের অফার, এটা আমাদের অফার, কিন্তু পাবলিকলি বলা হয়নি কখনো, বললে আটকে যেত, যাই। এই যে টার্গেটে হয় বড় বড় কন্ট্রাক্ট পার্লামেন্টে নিয়ে আসে, ওপেন ডিসকাশন, জি, এটা তখন ওই যারা পাশে লিকেজ হওয়ার চান্সটা কম আর কি, কম কারণ পাবলিক হয়ে গেছে। রাইট। এটা আমাদের কালচার বদলাতে হবে। স্যার, এবার একটু আমরা আপনার কাছ থেকে রূপপুরের প্রজেক্ট সম্পর্কে জানতে চাইব। সো রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গত 28 এপ্রিল 2026-এ ফুয়েল লোডিং শুরু করেছে। বাংলাদেশ পরমাণু ক্লাবে প্রায় 33তম দেশ এখন। তো আপনি 1978 সাল থেকে নিউক্লিয়ার প্ল্যান্ট রিফুলিংয়ের নিয়ে পিএইচডি করেছেন এবং পৃথিবীর নিউক্লিয়ার ট্র্যাক রেকর্ড দেখে আপনার কি মনে হয় এই প্রজেক্টকে আপনি কী করে অ্যাসেস করবেন? আমি প্রশ্ন তুলেছিলাম যখন প্রথম নিউক্লিয়ার কথা উঠল 2010 সালে বোধহয়, 15 বছর আগে। তখন সে সময়তে মন্ত্রী ছিলেন সায়েন্স মন্ত্রী এফএস ওসমান। আচ্ছা। উনি গিয়েছিলেন মস্কোতে। আচ্ছা। যে উনি এটা এমওইউ সই করে আসেন, বাংলাদেশে নিউক্লিয়ার হবে। জি। আমি তখন একটা সেমিনার করেছিলাম ডেইলি স্টার, আমি টক দিয়েছিলাম ওই সেমিনারে, এবং আই ওয়াজ এগেনস্ট ইট। কারণটা বলি, কারণ হচ্ছে নিউক্লিয়ারের 3টে পার্ট আছে, নট পাওয়ার প্ল্যান্ট অনলি, পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার ফিউল সাপ্লাই, আর স্পেন্ট ফিউল ম্যানেজমেন্ট, মানে ওয়েস্ট ম্যানেজমেন্ট, আমরা স্পেন্ট ফিউল বলি, হ্যাঁ, ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো পাওয়ার প্ল্যান্ট করলাম, আমাকে কে পাওয়ার ফিউল সাপ্লাই দেবে ফর নেক্সট 30-40 ইয়ার্স, এবং থার্ড হচ্ছে যে ওয়েস্টটা কী করে ম্যানেজ করবো। রাইট। এটা ব্যাপারটা আমেরিকাতে হয়, এটা আমার জানার মধ্যে কিন্তু এখন ওয়েস্ট ম্যানেজমেন্ট নাই, আছে, ইনডিরেক্টলি আছে। আচ্ছা, জি। এখন যদি আমাদের দেশে একটা প্ল্যান্ট হয়, এনাফ ইনফ্রাস্ট্রাকচার নাই টু ম্যানেজ দ্য ওয়েস্ট, সম্ভব না। রাইট। আমেরিকাতে 100 প্ল্যান্ট আছে, সিস্টেম একটা আছে, ইন্ডিয়াতে অনেক বেশি আছে। যেটা হ্যাঁ, অনেক দেশ আছে, স্পেশালি ইস্টার্ন ইউরোপে, ওদের দুইটা তিনটে প্ল্যান্ট, কিন্তু ওরা লাইক একটা ব্লক, ওরা ওয়েস্ট ম্যানেজমেন্ট দিয়ে ওরা ম্যানেজ করে। যদি আমাদের দেশে নাই, তো কে এটা করবে, কী করে ম্যানেজ হবে, ওরা চিন্তা করেনি। ওনারা বললেন যে রাশিয়া রাজি হয়েছে যে ওরা ওয়েস্টটা নিয়ে যাবে রাশিয়াতে, আমাদের রাখতে হবে না, এবং ফ্রেশ ফুয়েল তারা দেবে। এখন কথা হচ্ছে রাশিয়া আমাদের বন্ধু, বুঝলাম, ইউ ডোন্ট নো আফটার 20 ইয়ার্স কে কার বন্ধু থাকে কি না থাকে, সত্যি ফুয়েল না কী হবে, ওর উত্তর নাই আর কি। দোজ দ্য রিজন আই ওয়াজ নট ইন ফেভার অফ ইট। কিন্তু এখন রাশিয়া বলেছে আমরা ওয়েস্ট নিয়ে যাব, ফ্রেশ ফুয়েল দেব। এই যে ওয়েস্টটা নিয়ে যাবে, তার খরচা আছে। দেন এবার অ্যাস্ক দ্যাট কোয়েশ্চেন, কত টাকা দিতে হবে ওয়েস্ট নিয়ে যাওয়ার জন্য, জিজ্ঞাসা করেনি। আমি জাপানে 1 বছর কাজ করেছি, ইঞ্জিনিয়ার ফর টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি, টেপকো নিউক্লিয়ার ফিউলটা ফ্রান্সে পাঠায়, ওয়েস্ট পাঠায়, ফ্রেশ ফুয়েল করে নিয়ে আসে। এই যে ওয়েস্টে নিয়ে যাচ্ছে ফ্রেঞ্চ পাওয়ার কোম্পানি ফ্রম টোকিও টু সাম প্লেস ইন ফ্রান্স, তার জন্য একটা খরচা আছে, শিপিং কস্ট আছে। বড় খরচা হচ্ছে নিউক্লিয়ার ফিউলের জন্য দে হ্যাভ টু গিভ নেভাল গ্যারান্টি দিতে হবে, নেভাল শিপ আসে ওর সঙ্গে, যেন কি রাস্তায় কি হাইজ্যাক করে নিয়ে না যায়, বোমা ফাটাবে, তো ওইটার খরচা অনেক বেশি। তো টোকিও ইলেকট্রিক কোম্পানি
pays the shipping cost and the nuclear navy security cost. ওটা ভেরি হাই। আমি বলেছিলাম মন্ত্রীকে, ডিরেক্টলি প্রশ্ন করেছি, আমি ডু ইউ নো দিস, ওটা আমরা চিন্তা করিনি। নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। বলছে নিয়ে যাবে, জিজ্ঞেস ভাই কত টাকা দিতে হবে নেওয়ার জন্য, ওই কোনো প্রশ্নই করেনি। এই বলে আমাদের নো প্ল্যান বি, ফ্রম টপ টু বটম। আপনি ডেইলি স্টারের সাক্ষাৎকারে বলেছিলেন যে 800 কেভি ট্রান্সমিশন লাইন এখনও সম্পূর্ণ রেডি না, যার জন্য সাধারণ মানুষ জানে না যে রূপপুরে যে 1200 মেগাওয়াট তৈরি হচ্ছে সেটা ঠিকমতো ঢাকা আসতে পারবে না। তো এই প্রবলেমটা মানে আপনি কী করে আইডেন্টিফাই করলেন বা কী করে আপনি এটা সলিউশনটা দেখেন? না, কথা হচ্ছে এটা ইঞ্জিনিয়ারিং ইস্যু। 1200 মেগাওয়াট দুটো হবে, একটা চালু হয়ে গেছে বাই দ্য ওয়ে। এখন 1200 মেগাওয়াট চালু হয়েছে, যখন চালু হবে আমি জানি কবে চালু হবে জানি, তার জন্য যে ইভ্যাকুয়েশন পাওয়ারটা বের করতে হবে, নিড হাই ভোল্টেজ লাইন, ওটা করেনি। কেন করেনি আমি চিন্তা করিনি। হোয়াট ইজ দিস? তুমি যদি জানো 25 সালে এটা চালু হবে, লাইন বিল করে 3-4 সময় লাগে, 3-4 বছর সময় লাগে, কেন শুরু করেনি 2020 সালে? করেনি। এইটাতে স্কিলস অভাব। এটা মন্ত্রী ইনভলভ থাকে, বিদ্যুৎ সচিব ইনভলভ থাকে, সরকারের উচ্চপদ কর্মচারী ইনভলভ থাকে, তারা তো টেকনিক্যাল না। হোয়াই নট? আমি জানি না ব্যাপারটা কি হয়েছে। পিজিসিবি বলা উচিত ছিল আমাদের যে 25 সালে লাইনে আসবে তার জন্য আমাদেরকে পাওয়ার লাইন তৈরি করতে হবে। তো রাশিয়া বলল যে আমরা যখন চালু করব, ইট হ্যাজ টু বি ইভ্যাকুয়েটেড, তাহলে চলবে না প্ল্যান্ট, সামথিং সাক ইট আপ। নাই, তো দেরি হয়েছে, একবার দেড়বার দেরি হয়ে গেছে। স্যার আমি একটা প্রশ্ন আমি আপনাকে আলাদা করে করতে চাই, আমার পডকাস্ট থেকে আলাদা করবো এটাকে। সেটা যেমন আমি ওই যে ফুয়েল ম্যানেজমেন্টের যেটা কথা বললেন, ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা বললেন, যে কোশ্চেনটা হচ্ছে এরকম যে রূপপুরের 90% অর্থায়ন রাশিয়ার, রাইট, ফুয়েল রাশিয়া দিচ্ছে, বর্জ্য ব্যবস্থাপনাও রাশিয়া ফেরত যাবে, যেটা আপনি বললেন। এই মাল্টি লেয়ার ডিপেন্ডেন্সিকে জিও পলিটিক্যাল লেন্স দিয়ে দেখলে বাংলাদেশ কতটা এক্সপোজড, আর পৃথিবীর অন্য দেশে এই ধরনের নিউক্লিয়ার ডিপেন্ডেন্সি কীভাবে ডাইভার্সিফাই হয়, এটা একটা কোশ্চেন আপনি যদি একটু বলেন। আমরা এক্সপোজ সিরিয়াসলি যখন দেশের মার্কেটটা বড় হবে, তখন অন্য দেশও মার্কেট ঢুকতে চাইবে। ঠিক আছে, ফিউল সোর্স কিন্তু আরও আছে, অস্ট্রিয়া ক্যান গিভ ফিউল আছে, কিন্তু ওরা ওই ছোটো একটা আগ্রহের জন্য পোষাবে না ওদের টেকনিক্যাল সিস্টেম তৈরি করা। তো যেহেতু আমাদের সিস্টেম ছোট, আমরা বিকাম মোর ভালনারেবল। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের লোক গিয়েছে ইন্ডিয়াতে, ট্রেনিংয়ের জন্য গিয়েছে ইন্ডিয়াতে, ওদের পার্সোনাল প্ল্যান ওদের আছে। যেই সব দেশ ইনফ্যাক্ট রাইট নাও গ্লোবালি পাওয়ার প্ল্যান্ট আন্ডার কনস্ট্রাকশন নিউক্লিয়ার ইন এ ফরেন কান্ট্রি, রাশিয়া নাম্বার 1, তারপরে চায়না, ফরেন কান্ট্রি, দেশে না। তো এখন যেখানে ওরা তৈরি করছেন, ইজিপ্টে যাবে, টার্কি কথা বলছে, তাদের সঙ্গে কথা বলা উচিত আমাদের, যে আমাদের এই সিচুয়েশন, তোমরা যে আমার সাথে একসাথে গ্রুপ করি, আমরা বলো না, আমরা কেন সিন্ডিকেট করি, বড় বায়ার হলে অনেক সাপ্লায়ার আমাদের দিকে আসতে চায় আর কি। ওইটা তো আমাদের মাথায় খেলে না, তো যে আমাদের যারা আছে ডিপ্লোম্যাট, পলিটিশিয়ান, টক টু ইজিপ্ট, টক টু টার্কি, টক টু হোয়াটএভার, তোমরা কী চিন্তা করছো? ওইভাবে চিন্তা করি না আমরা, তো আমরা একদিকে চলে গেছি শুধু। এই জন্যেই আমাদেরকে চিন্তাধারাটা চেঞ্জ করতে হবে। স্যার, নিউক্লিয়ার ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় আছে, রাইট? যেমন বাংলাদেশে মানুষ আসলে নিউক্লিয়ার বলতে মনে হয় যেন এই প্ল্যান্ট থেকে বোমা ফুটবে বা হিরোশিমা, এই ধরনের সামথিং লাইক দ্যাট। বা কয়দিন আগে যেমন সুনামি হলো জাপানে, নিউক্লিয়ার প্ল্যান্টের মধ্যে পানি ঢুকে গেল, হলো, তো সেই ধরনের একটা ভয় আছে। তো আমরা জাস্ট জানতে চাচ্ছি যে বাংলাদেশের প্ল্যানটা কি ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে, এটা কীভাবে আমি জানি আপনি একটু টাচ করেছেন, এই আনসার্টেনিটিটা কতটুকু সিরিয়াস আমাদের দেশের মানুষের জন্য, এবং অন্যান্য দেশ এটা কীভাবে হ্যান্ডেল করে? 3-4টে উপায় আছে। আমেরিকান কোম্পানি ওয়েস্টিং হাউস, ওরা জাপানে পাওয়ার প্ল্যান্ট করেছে, করেছে জাপানে, কিন্তু ওয়েস্টটা ওরা নেয় না, ওরা ফ্রান্সে পাঠায়, সেপারেট কন্ট্রাক্ট আছে। ওয়েস্টটা পাঠিয়ে নতুন ফিল করে নিয়ে আসে। ইফ ইউ গো টেকনিক্যাল, একটা যখন নিউক্লিয়ার প্ল্যান্টে ফুয়েলটা ঢোকানো হয়, 5% থাকে এনরিচমেন্ট, 5% এনরিচমেন্ট। তোমার ন্যাচারালি 1-2% থাকে ন্যাচারালি, ওটাকে সেন্ট্রিফিউজ করে স্ট্রং, যেই কারণে যুদ্ধ হচ্ছে ইরানের সঙ্গে, ওই ইস্যু নিয়ে কিন্তু যুদ্ধ হচ্ছে, এনরিচমেন্ট নিয়ে। হ্যাঁ, তো সেখানে 5% ঢোকে,
আফটার 18 মাস পরে ওরা কমে 2 কি 3-এ চলে আসে, তখন আর পাওয়ার হয় না, হিট হয় না আর, জি বের করে নিয়ে আসে। ওটা পাঠায় ফ্রান্সে, প্রসেস করে আর ফ্রেশ ফিল দিয়ে 5% করে ফেরত নিয়ে আসে আবার। আচ্ছা জি 5 থেকে 2 হয়ে যায়, 2 থেকে আবার ফ্যাক্টরিতে পাঠিয়ে 5 করে নিয়ে আসে আবার। এটা আমেরিকাতে এখন হয় না। আমেরিকা যে ওয়েস্ট ফিল্ড আছে না, ওরা রেখে দিয়েছে সুইমিং পুলে, ওরা দে ডোন্ট রিপ্রসেস, কারণ হোয়াইল রিপ্রসেসিং ইউ মেক প্লুটোনিয়াম, দ্যাটস ভেরি সিরিয়াস লিকেজ প্রবলেম। ওটা থেকে প্লুটোনিয়াম দিলে, প্লুটোনিয়াম ব্রিথ করো, ইল ডাই, আচ্ছা। ইল ডাই, প্লুটোনিয়াম দেয়ার, ইল ডাই। এই যে রূপপুর যে মানে আমাদের যে নিউক্লিয়ার প্ল্যান্ট, এটা থেকে কি কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে কি রেডিয়েশনের চান্স অনেক বেশি? আছে, চান্স আছে। সেজন্যে আমেরিকাতে নিয়ম হলো, যখন নিউক্লিয়ার প্ল্যান্ট হবে, ইউ মাস্ট হ্যাভ এ ওয়ে টু ইভ্যাকুয়েট দ্য পপুলেশন। কিন্তু বাংলাদেশের মতো তো হাই ডেন্সিটি, নাই, পসিবল না সেটাই। সেক্ষেত্রে আমাদের এই যে নিউক্লিয়ার বেস পাওয়ার সিস্টেমে যাওয়াটা কতটুকু যুক্তিযুক্ত আপনি মনে করেন? আমাদের চয়েস নাই তো, আমাদের সব, আমাদের গ্যাস প্রায় শেষ, ডোমেস্টিক গ্যাস প্রায় শেষ, কোল আছে, মাইনিং ঠিকমতো হয় না, এখন ইম্পোর্ট করতে হবে কোল। নিউক্লিয়ার আজকের বাজারে তো একটা ভালো, কারণ যেহেতু এলএনজি আসছে না, 1200 মেগাওয়াট লাইনে গেলে ওই প্রেশারটা কমবে আর কি, কিন্তু তোমার যে সাকসেসফুল প্রজেক্ট ঠিক আছে, কিন্তু অনেক থাকে বাই প্রোডাক্ট, ওগুলো তো আমরা চিন্তা করিনি এখন, এটা বাই প্রোডাক্ট এই ফিল্ডে। কিন্তু স্যার, বাংলাদেশের পরে যে সমস্ত দেশ ইন্ডিপেন্ডেন্স পেয়েছে, যেমন ধরেন ভিয়েতনাম, ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট এক্সাম্পল। সো হাউ দে আর ম্যানেজিং অল দোজ থিংস? তারা কি করে এই সমস্ত? মেইনলি কোল, যেমন লোকাল ফুল চায়না থেকে, বর্ডার চায়না থেকে কোল আসে। আর যেই সব দেশ ধরো, যেমন এই যে নিউক্লিয়ার ফিউলের রিস্ক, সিঙ্গাপুর, যে আমাদের পালাবার জায়গা নেই, দে উইল নট বিল্ড এ নিউক্লিয়ার প্ল্যান্ট ইন সিঙ্গাপুর, দে উইল নট, বিকজ ভেরি স্মল কান্ট্রি। পলিসি। হ্যাঁ, তা আমাদের রূপপুরের তো একটা বাউন্ডারি ওয়াল আছে, সেখানে চাষবাস হয় ভিতরে। এখন আমেরিকাতে যদি ইভ্যাকুয়েশন, যেমন হ্যাঁ তোমার ফুকুশিমা, ওখানে উইদিন 50 মাইল রেডিয়াস লোকজন বাস করতো না, অ্যালাউ করতো না। অ্যালাউ করতো না। হ্যাঁ, তার যে অসুবিধা হয়নি, যে চেরনোবিল হয়েছিল বহু বছর আগে, 86-এ, সেখানে লোক বসবাস করতে অত বেশি ছিল না আর কি। না, ওখানে শুধু প্ল্যান্ট রিলেটেড যারা কাজ করতো তারাই থাকতো, এবং আজকে তো অনেক এখন স্টিল দ্য রেডিয়েশন ইজ ভেরি হাই। রাইট। স্যার, এবার একটু রিনিউয়েবল এনার্জির দিকে। পৃথিবীতে সোলারের দাম 2010 থেকে 2025 সালে প্রায় 97% কমেছে। আজ সোলার কোলের চেয়ে বেশি সস্তা, 41% সস্তা। চীনে প্রায় 33% পার দিস থিং। দ্য রিয়েলিটি, বাংলাদেশে এখনও কেন মাত্র 3.6% সোলার কন্ট্রিবিউশন ইন দ্য ন্যাশনাল গ্রিড? কেন আমরা যেমন 2015 সালে, আমি যেটা বলছিলাম আপনাকে কিছুক্ষণ আগে, যে 2015 সালে লক্ষ্য ছিল 5% সোলার অ্যাচিভমেন্ট, অ্যান্ড দেন 2020-তে আমাদের ছিল 10% অ্যাচিভমেন্ট। এই দুটোই আমরা মিস করেছি। সো সমস্যাটা কোথায়? সোলার এত অ্যাভেলেবল হয়ে যাওয়ার পরেও, টেকনোলজি এত সস্তা হয়ে যাওয়ার পরেও, ওয়াই ইউ ক্যানট রোল আউট টু সোলার? অনেকগুলো কারণ আছে। একটা, বাংলাদেশে খালি জমি নাই সোলার প্ল্যান্ট বসানো, খালি ছাদে করতে পারে জমি, এবং আমাদের ওয়েদার খুব ফ্লাকচুয়েটিং, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, মেঘ রাখছে, তার জন্য ব্যাকআপস লাগবে, ব্যাটারি, ওটা অতটা নাই আমাদের। সোলার হচ্ছে একটা, কি বলবো, আসলে হলো, না হলে অসুবিধা নেই আর কি, ওইরকম ব্যবস্থা হয়ে গেছে। আরও কারণ আছে, ভিয়েতনামে সোলার হয়েছে, আমি গিয়ে দেখেছি, থাইল্যান্ডে হয়েছে সোলার, ইউরোপেতে হয়েছে। ওরা বলতে ফিড ইন ট্যারিফ, ইন্ডিয়াতে হয়েছে অনেক। তার মানে কি, সরকার বলছে তুমি সোলার লাগাও, আমি 30% তোমাকে টাকা ফেরত দেবো, ফিড ইন, এবং আমি ওই গ্যারান্টি প্রাইসে কিনবো। জার্মানিতে ফিড ইন ট্যারিফ ছিল লোকাল প্রাইস হচ্ছে 3 গুণ। তার মানে তুমি যদি সোলার লাগাও, তোমাকে দেবো 30 সেন্ট পার কিলোওয়াট আওয়ার, আর তুমি কিনবে 10 সেন্টে কোনো পাওয়ার কোম্পানি। বাই 10 সেলার 30, উঠে গেছে। আমরা কোনোদিন করিনি, এটা ফিড ইন ট্যারিফ করিনি। সরকারের লস হয়, সরকার পয়সা 20% যে 20 সেন্ট যে দিচ্ছে সরকারের টাকাতে, ওটা তারপরে বিজনেস চালিয়ে হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, লোকে ম্যানেজ করছে, কী করে ম্যানেজ করা যায়, কী করে লাইন তৈরি করতে হবে, এসব হয়ে গেছে। আমেরিকাতে এখন টার্ম চেঞ্জ করে দিয়েছে। প্ল্যান ছিল তুমি সোলার বাসায় লাগাও, ছাদে, ডোমেস্টিক,
জি যে খরচা হচ্ছে 30% সরকার দেবে, 30% গভর্নমেন্ট উইল গিভ ইউ ব্যাক, তোমার খরচা 70%। এইসব অনেক কারণে উঠে গেছে। চায়নাতে সোলার কিন্তু প্রাইভেট সেক্টরে হয়নি, সরকারি সেক্টরে হয়েছে। চায়নাতে তোমার সোলারের ক্যাপাসিটি হচ্ছে 33%। 300 গিগাওয়াট, মানে 3 লক্ষ মেগাওয়াট। 3 লক্ষ মেগাওয়াট, 3 লক্ষ মেগাওয়াট আমাদের ক্যাপাসিটি 19,000 মেগাওয়াট। 3 লক্ষ মেগাওয়াট সোলার, জি সরকারি কেস, সরকারি। স্যার, আমাদের একজন বুয়েটের প্রফেসর আছেন যিনি হচ্ছেন এম তামিম, আমি জানি না আপনি শুনেছেন I know কিনা। him. জি, তিনি বলেছিলেন যে 3000 মেগাওয়াট দিনের চাহিদা সোলার দিয়ে সরাসরি পূরণ করা যায় কোনো বিরাট ইনভেস্টমেন্ট ছাড়াই। আপনি কি এই স্টেটমেন্টের সাথে একমত? ওটা করা যাবে ওয়ান্স ইন এ ওয়াইল, নট এভরি ডে। আচ্ছা, বৃষ্টি হলে হবে না, রাইট মেঘলা হলে হবে না, আচ্ছা। রাতের বেলায় হবে না, কিন্তু ডিমান্ড তো 24 ঘন্টা ডিমান্ড। রাইট। সোলার দিয়ে করা যায় অ্যাজ এ ব্যাকআপ ফিউল। ওই সোলার চললে আমার তেলটা পড়বে না, ওটা ঠিক আছে, কিন্তু সোলার অ্যালোন ইজ নট পসিবল। আর একটা জিনিসটা মানুষ ভুল করছে, চায়নাতে বললাম যে 3 লক্ষ মেগাওয়াট সোলার আছে, এক জায়গায় তো না, সারা দেশে। সারা দেশে ছড়িয়ে আছে। আর কোন চায়নাতে প্রচুর অ্যাভেলেবল জমি আছে যেখানে আপনি সোলার Right, exactly. মাইলের পর মাইল আপনি সোলার বসাতে পারেন। মোর ওভার যখন সোলারটা বসাচ্ছ, ওটা ছড়িয়ে বসতো, জি। পুরো দেশে একসঙ্গে মেঘলা হবে না তো। আমি কাজ করি তোমার এই যে জিসিসি কান্ট্রি, জি তোমার ইউএই, তোমার সৌদি আরেবিয়া, কুয়েত, বাহরেন, কাতার, ওদের সোলার আছে অনেক। তো ওদের তো বৃষ্টি হয় না, ওদের হয় স্যান্ডস্টর্ম। প্রচুর। আমি ডেটা দেখেছি সৌদি আরেবিয়াতে, যখন হয় স্যান্ডস্টর্ম 30% কমে যায় আউটপুট, 30%। 30%। তো সাউদি হচ্ছে স্যান্ডস্টর্ম, তখন তো দুবাইতে হচ্ছে না, ওরা সাউদি ব্যাকটা পাঠাচ্ছে তখন। আচ্ছা, নেটওয়ার্ক, GCC বড় country। নেটওয়ার্ক থাকলে ক্যান মেক আপ। স্যার, আরেকটা জিনিস জানতে চাইবো, যেটা হচ্ছে ব্যাটারি স্টোরেজের দাম প্রায় 2010 থেকে এখন প্রায় 2010-এ যা ছিল এখন প্রায় 93% কমেছে। এটাই সোলারের এটাকে ইন্টারমিটেন্সি প্রবলেম সমাধান যেটা। right. কিন্তু বাংলাদেশে 100% ব্যাটারি ইম্পোর্ট করে। রাইট। তো আমরা কি বাংলাদেশে ব্যাটারি ম্যানুফ্যাকচারিং সেই লেভেলে নিতে পারি যেটা আমাদেরকে এই সাপোর্টটা দিবে সোলারের পাওয়ার স্টোরেজের জন্য? এটা দরকার খুবই, শুধু সোলারের জন্য না, আমাদের এই যে টোটো গাড়িগুলো আছে ব্যাটারি চলে সব। Right. 1 মিলিয়ন, উই হ্যাভ মিলিয়ন ইলেকট্রিক ভেহিকলস, ওই 3 হুইলার টোটোগুলো ব্যাটারি চলে, সব ব্যাটারি চলে, চায়না থেকে এসছে। তো ওদের জন্য অনেক চার্জিং লাগে। তো এখন তাদের জন্য তো দরকার পাওয়ার সোর্স একটা। এতে হোল্ডে কাজ করে না, বিকালবেলা তুমি খেয়ে ঘুমাতে গেছো, ব্যাটারি চার্জ হোক সোলারে, অসুবিধা নেই তো, এটা করা সম্ভব। কিন্তু ওই যে প্ল্যানিংটা হয়নি আর কি, আমাদের সব কিছু পিস মিল। আচ্ছা, কোন মধ্যে চালিয়ে জোড়াতালি দেওয়ার একটা হ্যাঁ, প্রবণতা সব exactly, জায়গায়, আমাদের সব জায়গায় আছে। আরেকটু আগে যেটা নিয়ে কথা বলছিলাম, উইন্ড এনার্জি নিয়ে, বাংলাদেশের উপকূলে থিওরিটিক্যাল পোটেনশিয়াল হচ্ছে প্রায় 30,000 মেগাওয়াট উইন্ড এনার্জি উই ক্যান পোটেনশিয়ালি, বাট আজকে মাত্র ইনস্টলড আছে প্রায় 4%-এরও কম। কি মিসিং? টেকনোলজি, ক্যাপিটাল, ল্যান্ড, না এটা আসলে জাস্ট ইটস এ ড্রিম অর ইটস এ ফেরি টেইল যে 30% ওই মেগাওয়াট? নাম্বারটা কিন্তু ওভারলি অপটিমিস্টিক। Okay. কারণ দুটো আছে। একটা কারণ হচ্ছে ওইটা হয়তো হয় 14 ঘন্টা ইন এ মান্থ, নট 720 ঘন্টা, ওইটা হয়। ওইটা দিয়ে কিন্তু প্ল্যানিং করা সম্ভব না। আমার দরকার কনসিস্টেন্ট। আমাদের দেশে বাতাস আছে, কন্টিনিউয়াস বাতাস নয়, ঝড় বৃষ্টি হয় তখন বেড়ে যায় ফর এ ফিউ আওয়ার্স। এখন আমি ডেটা দেখেছি, আমি মহেশখালী গিয়েছি ডেটা কালেকশনের জন্য, ওই ওয়ান্টের ওই যে কনসিস্টেন্ট স্ট্যান্ডার্ড নাই আর কি। মিনিমাম লাগে তোমার 10-12 মাইলস পার আওয়ার অল দ্য টাইম অর হায়ার, সেটা আমাদের নাই। আমার 2 মাইল আছে, আমি বন্ধ হয়ে যায়, কিছুটা চলে। কাজে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে উইন্ড এনার্জিটা অতটা নাই, সাকসেসফুল আনলেস ইউ হবে গো না। অফশোর। অফশোর। এবার যে আমরা করছি আমরা অফশোর উইন্ড 3000 মেগাওয়াট। অফশোর মানে হচ্ছে আরো সমুদ্রের ভিতরের দিকে যেতে হবে। এক্স্যাক্টলি, ল্যান্ড থেকে 30 মাইল আউট। বাট মানে বঙ্গোপসাগরের আর একটু ভিতরের দিকে গেলে হয়তো আর একটু থাকতে পারে, বাট ওইটা এখনো জিও। আমাদের প্রবলেম হচ্ছে আমাদের ওই চ্যানেলটা খুব ন্যারো, অনেক জাহাজ ট্রাফিক আছে আর কি। আচ্ছা। উইন্ড বসালে অসুবিধা হবে, ওখানে জাহাজ ট্রাফিক আসবে না। আচ্ছা, ওইটা একটা চ্যালেঞ্জ আছে। চীন বিশ্বের 80% সোলার প্যানেল বা 75% ব্যাটারি বানায়। কারেক্ট। আপনি আচ্ছা, তো অনেকবার ওই কথা শেষ হয়নি। জি। আমরা কেন ব্যাটারি প্ল্যান করছি না? রাইট, হ্যাঁ, এটা একটা কোশ্চেন ছিল। টোটোর জন্য, গাড়ির জন্য,
আমরা এখনও যে গাড়িতে যে ব্যাটারি দেওয়া হয় বললি লেড অ্যাসিড ব্যাটারি, লেড অ্যাসিড গাড়িতে পানি দেয়, ওইটা লো টেকনোলজি। এখন বলে যে লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম ফোনের যে ব্যাটারি, ওইটা চিপার, নট চিপার, ওটা মোর স্টেবল, পানি দিতে হয় না, লাইফ প্রায় 8-10 বছর লাইফ। গাড়ির ব্যাটারি লাইফ 2 বছর 3 বছর, 2 বছর 3 বছর পরে চেঞ্জ করতে হয়। এখন এটা পসিবল যে আমি কথা বলেছি, আমি চায়না অনেকে চিনি এইসব ব্যাটারি বানায়, কিন্তু দেশে সরকার এই ভয়ে সরকার হয়তো চেষ্টা করতে পারে যে আমরা সরকারি খাতে আমরা ব্যাটারি প্রোডাকশনের জন্য আমরা সাপোর্ট দেবো, আমরা বলতে পারে। আই নো ইন বাংলাদেশ ইনভেস্টার্স ইন্টারেস্টেড টু দিস ওয়ার্ক, কিন্তু মার্কেটটা বুঝতে পারছে না কি মার্কেট আসতে পারে আর কি। সেটা করা উচিত আমাদের, আমাদের দেশে মার্কেট ভালো ভালো। আরেকটা হচ্ছে যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, ওরা তোমার দিনের বেলা ডিমান্ড, দে ডোন্ট ওয়ার্ক 24 hours a day, মেয়েরা কাজ করে, তারা কাজ করে না। আমি বলেছিলাম আপনারা রাতে পাওয়ারটা দিয়ে ব্যাটারি চার্জ করেন, দিনের বেলা ব্যাটারি দিয়ে চালান অ্যাটলিস্ট 50%, তাহলে আপনার ডিমান্ডটা আসবে না স্ট্রংলি অন দ্য সিস্টেম। না আমাদের ব্যাকআপ নাই, আমাদের গ্যাস টারবাইন চালাই আমরা। সরকার এর এক প্রবলেম, এই যে প্রবলেম বলি কেন প্রবলেম, সরকার ওদের যে দামে গ্যাস বিক্রি করে ওই গ্যাস দিয়ে পাওয়ার করলে চিপার দেন পিডিপি পাওয়ার। কেন সস্তা গ্যাস দিচ্ছে ওকে, ওরা ভর্তুকি দিয়েছে গ্যাসের পরে না, আমাদের আর্নিং ফরেন কারেন্সি, গ্যাস না তো পারবে তো, কেন দিচ্ছে এটা? তা আমরা ওই যখন চিন্তা করি না যে এইটা করলে দেশের কি ক্ষতি হচ্ছে, ওই চিন্তা করি না। এরা বলছে বিজিএমইএ বলছে আমাদেরকে দেন, আমরা বেশি পড়াশোনা করব, আমরা দেশে ফরেন কারেন্সি নিয়ে আসবো, কিন্তু অ্যাট হোয়াট কস্ট? অ্যাট হোয়াট কস্ট? কেন? ওদের তো টাকার অভাব না, কেন ওদেরকে তুমি গ্যাস বিক্রি করছো চিপার দেন দ্য মার্কেট রেট? ওয়াই? প্রশ্ন করতে হবে তো। যদি না করতো, ওরা ফোর্স করতো আমরা রাতে ব্যাটারিতে অন করবো, দিনের বেলায় ব্যাটারিতে পারলে এমনি চালবো। এই যে কত লাইট জ্বলে গার্মেন্টে, ব্যাটারিতে চলুক, অসুবিধা নেই। অসুবিধা কি? হ্যাঁ, ভোল্টেজ কমলে অসুবিধা নেই একটু না। যেহেতু আমাদের ল্যান্ড নাই, চর এলাকায় পসিবল, চর এলাকায় কিছু হয় না, চর আর পানিতে ডুবলে অসুবিধা নেই। তো সেইখানে পিডিপি কিছু কল করেছিল 200 মেগাওয়াট আর সো চর এলাকায়, ওরা জমিটা দেবে। সরকার বলেছে আমরা জমি দেব না, তুমি জমি জোগাড় করো, যেটা চাষাবাদের জমি না, সেটা চট্টগ্রামে পসিবল, পাহাড়ের গায়ে করা কিছু হয় না সেখানে, সিলেটে পসিবল, কথা হচ্ছে আর কি। তো এই আমাদের প্রবলেম হচ্ছে কি আমরা নীতি মেনে চলি না, তো একটা মাথায় কিছু ঢুকলো, করা হলো না, আচ্ছা বাদ দেন। নীতি থাকলে মানে ওই চিন্তা আসবে না, এটা আমরা করব। এখন মেক দ্য টেকনোলজি ল রেলেভেন্ট, যেই কারণে এইটা করা সম্ভব হবে, এটা আমাদের বিগেস্ট ড্রব্যাক। মানে আমরা প্ল্যান করি, পরে যখন প্ল্যানের সামনে কোনো অবস্ট্রাকল আসে আমরা সেটাই ভুলে যাই, জাস্ট ড্রপ ইট। এক্স্যাক্টলি রাইট। ওটা সলভ করার চেষ্টা করে না, কারণ ভুলে বাদে নতুন একটা করেন। আবার এটা আবার আমার মনে হয় কনসিস্টেন্সি নাই। মনে করেন যে 2 গভর্নমেন্ট আগে যে প্ল্যানটা করে গেছে সেই প্ল্যানটা হয়তো আসলেই ভালো ছিল, ইভ্যালুয়েট করে না যে ঠিক আছে আওয়ামী লীগ গভর্নমেন্ট করে কিছু করে গেল, আর আওয়ামী লীগ গভর্নমেন্ট করছে ওরা কিছু জানে না, ফালাই দাও এটাকে। আবার ধরেন বিএনপি গভর্নমেন্ট কিছু করে গেল, মানে কোনো প্ল্যান করে গেল, পরের গভর্নমেন্ট এসে বললো যে না এটা ফেলে দাও, এরা কিছু জানে না। আবার তো এই যে ডিসকানেকশন বিটুইন দ্য প্ল্যানস, আমার মনে হয় এটাতে আমরা অনেক বেশি সাফার করি। দেখা যাবে একই জায়গায় 3বার পয়সা ঢালতেছি আমরা, একই প্ল্যান 3টা গভর্নমেন্ট আসে 3ভাবে করতেছে, 3বার ওখানে পয়সা যাচ্ছে। তো আমাদের এই কনসিস্টেন্সিটা আমার মনে হয় যে আমাদেরকে অনেক বেশি ভোগাচ্ছে, তার মানে আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারতাম। তার কারণটা কি জানো? মেন কারণ হচ্ছে শাহরিয়ার, যে আমরা যে প্ল্যানটা করছি, আমেরিকাতে বলো, ইংল্যান্ডে বলো, ইভেন ইন্ডিয়াতে, প্ল্যানটা কিন্তু করে টেকনিক্যাল লোকজন, রাইট? মন্ত্রীর উপর কথা বলে আর কি। কিন্তু আমাদের উল্টো হয়, মন্ত্রীর প্ল্যান করে এভাবে করে দেন। হ্যাঁ, তা না পড়লে তার চাকরি থাকবে না, সে চুপ করে থাকে, সই করে না, এটা প্রবলেম আর কি। যেহেতু তারা ইঞ্জিনিয়ার, আমার লাইফ মানে ওয়ার্কিং লাইফ 40 বছর, 40 ইয়ার্স, বহু সরকার তার মধ্যে চেঞ্জ হবে, তার মধ্যে চেঞ্জ হবে, তাই না? যেহেতু সেই প্ল্যানটা করেছে, ওর গ্রুপটা করেছে, তার ইঞ্জিনিয়ার, তাদেরকে যদি সরকার বললা যে আপনারা ঠিক কেন করলেন, বুঝিয়ে দেবে। একবার বোঝানো হয়ে গেল, তো সরকার বদলালে তো আবার সেকেন্ডে বোঝাতে হবে না, ওইটা তো প্রিন্সিপাল, রাইট? ওইটা হয় না আর কি। আমার মনে হয় ওভারঅল প্রত্যেকটা সেক্টরেই আমার মনে হয় স্যার এই চেঞ্জটা দরকার আছে, যে সাবজেক্ট এক্সপার্টদের আসলে এসে ডিজাইনটা করা উচিত, এবং
আমার মনে হয় যে মন্ত্রী মিনিস্টার বা যারাই ডিসিশন মেকার আছে, ফাইনাল ডিসিশন মেকিং, বা ওদেরকে আসলে এটার এই ট্রাস্ট করা উচিত যে যেই সিস্টেমটা একটা এক্সপার্ট ডেভেলপ করেছে, বা এটা তো যথেষ্ট পরিমাণ এক্সপেরিমেন্ট হওয়ার পরে, রিসার্চ হওয়ার পরে হয়। আপনার কি মনে হয় এটা? একটা সহজ বাংলা কথা বলি, বাংলা কথা, সহজ বাংলা কথা। আমি প্রায় টক দিতাম পাওয়ার সেক্টরে, মন্ত্রী থাকতেন, বিদ্যুৎ সচিব থাকতেন, বিদ্যুৎ অ্যাডভাইজার থাকতেন ওই মিটিংয়ে। তা আমি আগ্রসর হলে একটি আইডিয়া দিচ্ছি, তখন আমি টকটা দেবো অমুক তারিখে, ওই বিদ্যুৎ ধরনের টকগুলো হতে আর কি। জি। মন্ত্রীকে বলে আপনি আসেন, বলছে আমি যাব না। কেন? আমি গেলে ইঞ্জিনিয়াররা কথা বলতে চায় না, চুপ করে থাকে। চুপ করে থাকে। ইটস ট্রু, আমি দেখেছি কথা বলতে চায় না, প্রশ্ন হয় করে না। যে কোনটা উল্টা বলে ফেললাম। তা আমি বললাম কেন ব্যাগ মন্ত্রী আসবে না কেন? বললাম আপনার কথা বলেন না কেন? স্যার বললে মন্ত্রীর ধমক দেয়। এই তুমি কিছু জানো না। চিন্তা করে এই তো অবস্থা। দিস ইজ এ ফ্যাক্ট। আমার নিজের চোখে কানে শোনা গেলো। আমি সামনে কথা বলছি, মন্ত্রী ধমক দেয়, আমি কিছু বলি না, চোখে থেকে। তুমি তো ইউ আর নট ডুইং ইউর প্রিন্সিপাল, তুমি তো টেকনিক্যাল লোক, তুমি বলো এটা স্যার হবে না, ওই ধমক দেবে, কিছু বলো না। এখানে কোনো দেখিনি, আমি অনেক মিনিট গিয়েছি ডিওইতে, মন্ত্রী নেভার টক্স লাইক দ্যাট, নেভার। আমি কনফারেন্স করেছিলাম ওয়াশিংটনে কয়েক বছর আগে, নিয়ে এসলাম ইউএস এনার্জি সেক্রেটারি আর্নি মনিজ, কথা বললো। জি। সেই বলল, আইট্রিপলের কথা উঠেছিল যে আমি চাই তোমরা আইট্রিপল আমাদেরকে অ্যাডভাইস দাও অ্যাবাউট আওয়ার 4 year রিভিউ। 4 year আমরা করেছিলাম, উই ওয়েন্ট টু দি ডিও অফিস, রিভিউ করলাম প্ল্যান, মেড আওয়ার কমেন্টস। মন্ত্রী কমেন্ট চেয়েছে আমাদের কাছ থেকে, এসে উল্টোটা মন্ত্রী বলে দেয় হয়ে করো, যার এই সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। প্রত্যেকটা প্রবলেমই আমার মনে হয় রিলেটেড টু দ্যাট। ফার্স্ট, দ্যার ইজ নো এক্সপার্ট, মিনস ইফ দ্যার ইজ এক্সপার্ট দে ডোন্ট হ্যাভ এন এক্সিকিউশন অথরিটি, বিকজ এভরি টাইম দ্য superior power change and everything goes to the garbage, and then same time there is no plan B. একটা দরকার বাংলাদেশে, এটা আছে অন পেপার, আমেরিকাতে আছে পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, পিএমআই, ইন্ডিয়াতে আছে, আমেরিকাতে কয়েকটা আছে, তাদের থাকবে টেকনিক্যাল লোকজন, তারা কিন্তু না, তারা ইঞ্জিনিয়ার পিডিবি বা পিজিসিবি না, তারা ইন্ডিপেন্ডেন্ট বডি। এক্স্যাক্টলি রাইট, ইনস্টিটিউট। তারা রিভিউ করে বলবে যে এটা ঠিক হচ্ছে না, থার্ড পার্টি একটা বডি, থার্ড পার্টি, সেটা পেপারে কিন্তু হয় না আর কি। আমি বলি আপনার করেন, একটা ইনস্টিটিউট করেন, আপনার লোককে নিয়ে আসেন অন ডেপুটেশন, বাইরে থেকে একাডেমিক আনেন, ফরেন কনসালটেন্ট আনেন, তাহলে একটা থার্ড পার্টি হচ্ছে যে আমি এখানে বলি থিঙ্ক ট্যাঙ্ক, যে আমরা বলি থিঙ্ক ট্যাঙ্ক, ওটা নাই কিন্তু দেশে আর কি, ওটা দরকার। কারণ সরকার ভুল করতে পারে, টেকনোলজি ভুল করতে পারে, থিঙ্ক ট্যাঙ্ক উইল পয়েন্ট আউট যে কোথায় ভুলটা হচ্ছে। স্যার, এবার আসি একটু ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড জিও পলিটিক্স থেকে কিছু জিনিস আপনার কাছ থেকে জানতে চাই। যেমন আইপিসিসি বলছে সি লেভেল 1 মিটার বাড়লে বাংলাদেশের 13% উপকূল ডুবে যাবে। 15 থেকে 20 মিলিয়ন মানুষ 2050-এর মধ্যে ডিসপ্লেসড হবে। এই স্কেলের সমস্যায় টেকনোলজি কি দিতে পারে? ইঞ্জিনিয়ারিং সলিউশন আছে এই ধরনের? মানুষকে রিলোকেট কি করতেই হবে? বা নেদারল্যান্ড যেমন বানিয়েছে ডাইক সিস্টেম, আমাদের জন্য এটা কতটা অ্যাপ্লিকেবল আপনি মনে করেন? আমরা খুব ভালনারেবল, অবভিয়াসলি। নিউ ইয়র্ক সিটি ভেরি ভালনারেবল, ওরা ডাইক দিচ্ছে নিউ ইয়র্ক সিটির পাশে। তা আমাদের ডাইক ছাড়া কোনো উপায় নাই। আমাদের যেটা হয়েছে, ঢাকা শহরে আগে বন্যা হতো অনেকে, তো বেরি বাঁধ বলে বাংলায়, বেরি বাঁধ, দিয়ে ঢাকাতে ওদের পানি আসে না বাইরে থেকে। এখন মাটির বাঁধ হবে, তো সেটা মাটির বাঁধ যে আমাদের চড়া করতে হয়, চড়া করতে গেলে বানানোর পরে বাইরের দিকে একটু পাথর দিতে হবে, ভেঙে যাবে। হ্যাঁ, এবং লোকজনকে চাষ করতে হবে, পানি যদি প্রবলেম আছে, ডাইক দিলে হয় জলাবদ্ধতা হয়, বর্ষাকালে পানিটা ঢুকে বেরোতে পারে না। নেদারল্যান্ডে পাম্প করে ওরা, সেজন্য পাম্প করে। এখন পানি এক্সপেন্সিভ, পাওয়ার লাগবে, পাম্প করতে গেলে পাওয়ার লাগবে, অনেক ব্যাপার আছে। তো এখন এইটা অনেক কেস হয়েছে, যেসব দেশ কয়লা পুড়িয়েছে, তেল পুড়াচ্ছে, এখনও পুড়াচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, ওইটা কজিং গ্লোবাল ওয়ার্মিং। একটা আমি যাই কনফারেন্স প্রত্যেক বছর হয়, এবার হয়েছিল ব্রাজিলে হয়েছিল গত বছর। সেখানে ডেভেলপিং অ্যান্ড ডেভেলপার আলাপ করে যে ডেভেলপড ওয়ার্ল্ড হ্যাজ ক্রিয়েটেড দ্য প্রবলেম বিকজ অফ বার্নিং অফ কোল অ্যান্ড অয়েল ফর লাস্ট 120 years। আমরা তো কোল পড়ে নিই 30 years ago,
আমরা প্রবলেম তৈরি করিনি আমরা। জি If you look at per capita carbon dioxide production, Bangladesh is like 90th, China 1, India 2, US 3 per capita. তো সেই জন্যেই আমাদের একটা দাবি আছে যে আমি যে বাঁধটা দেবো পানি আমার কারণ তো আমি না, কারণ তো তুমি পে করো। ওরা বলে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড এটা আছে $100 বিলিয়ন, কিন্তু টাকা দিচ্ছে না ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আমেরিকা বলো ইউ বল দিচ্ছে না। ওইখান থেকে পয়সা নিয়ে বাঁধতে দেওয়া সম্ভব আর কি। এখন সেইটা নিয়ে কে কথা বলবে? বাংলাদেশ যায় ওই কপ কনফারেন্সে, এটা প্যাভিলিয়ন থাকে, সেখানে প্রবলেম হয় কি, সেখানে এই যে কথা গুছিয়ে বলার লোক থাকে না আর কি, বুঝতে পারছো? যে যখন ওই আমরা বললে প্লেনারি হচ্ছে, যখন মন্ত্রীরা বসে আছে, ওখানে মন্ত্রীরা আছেন কিন্তু টেকনিক্যাল লোক ওখানে নাই আর কি। তো সেইটা মন্ত্রী যাবে মন্ত্রী, তাকে ব্রিফ করতে হবে, তো এইভাবে কথা বলতে হবে, এই আমাদের ইস্যু, আমাদের কত $1 মিলিয়ন লাগবে। ওরা বলছে যে আমাদেরকে, বাংলাদেশ বলছে এই গ্রুপকে আমাদেরকে $100 বিলিয়ন দিয়ে আমরা করব। আমেরিকা বলছে আমাকে আগে বলো কী করবে তুমি টাকাটা দিয়ে। রাইট, আমি তো একটা প্রপার প্ল্যান। হ্যাঁ, আমি তো দিতে পারি না, একটা গ্র্যান্ট দিলাম তুমি ইচ্ছা করো টাকা দিয়ে, রাইট, তাই ইউএস কংগ্রেসে আটকে দেবে তো। আমার কথা আমি পেপার লিখেছিলাম, তুমি পাঠাবো, পাবলিশ হয়েছিল জানুয়ারি 2023 অন দিস ভেরি ইস্যু। তো আমি কিছু অপশান দিয়েছিলাম যে প্রত্যেক দেশই লাইক বাংলাদেশ ক্যান ডু সোলার করতে পারে, তারপরে এনার্জি এফিশিয়েন্সি করতে পারে, পাওয়ার ইম্পোর্ট করতে পারে, নিউক্লিয়ার করতে পারে। এগুলো করলে এইটার সময়, তখন আমি যে সোলার করি এত খরচা হবে, আমি যদি এফিশিয়েন্ট বাল্ব লাগে এত খরচা হবে, আমি যদি এফিশিয়েন্ট পাম্প লাগে এত খরচা, বলো নাম্বারটা দাও, তা আমরা কোথায় হেল্প করতে পারো দেখি আমরা, ওইটা বসে কথা বলতে হবে তো। রাইট স্যার, আপনি বলেছেন বাংলাদেশে কয়লা ব্যবহার করার মোরাল রাইটস আছে, কারণ আমাদের মাত্র ইমিশনের 0.4% গ্লোবাল কন্ট্রিবিউশন। সো কিন্তু ক্লাইমেট সায়েন্টিস্টরা বলেন যে টুভালুর মতো ছোট দেশ ডুবে যাচ্ছে আমাদের সবার সম্মিলিত ইমিশনে। এই এথিক্যাল ডেলেমা আপনি কিভাবে ব্যালেন্স করবেন? সো আমরা যদিও ধনী দেশের কাছ থেকে বাংলাদেশ কি ডিমান্ড করতে পারে, বিকজ যেহেতু আমাদের মাত্র 0.4% contribution in global warming, which is very nominal, right, but we are taking the toll, right? So how you think that it could be balanced? ওইটা কথা বলতে হবে, এটা হচ্ছে, এবং বি মোর প্রোঅ্যাক্টিভ। আমাদের এত টাকা দরকার, কারণ আমরা এই কাজে টাকাটা লাগাবো, বলতে হবে। আমি দেখছি বলে এলইডি বলে এনার্জি বাল্ব বলে দাম বেশি, 3-4 গুণ দাম বেশি নর্মাল বাল্বের চেয়ে। কিন্তু অনেক দেশে, ইন্ডিয়া ইনক্লুডেড, ওরা ওই বাল্বের দামটা কমিয়ে দিয়েছে সরকার টাকা দেওয়াতে। ইনফ্যাক্ট আমেরিকাতে হয়েছে, অরিজিনাতে হয়েছে। আমি গেলাম বাল্ব কিনতে, দেখি দামে 50% ডিসকাউন্ট। কে দিচ্ছে টাকা? পাওয়ার কোম্পানি টাকাটা দিচ্ছে, কারণ ওই যে বাল্বটা এফিশিয়েন্ট বাল্ব কিনলে ওদের পাওয়ার কম তৈরি করতে হবে। হ্যাঁ, আমাদের যেমন আমাদের এই সিটির মধ্যেও আছে, আপনি মানে ইয়ের কাছে গেলে ওরা আসবে, একজন ভদ্রলোক এসে আপনার বাসায় চেক করে দেখবে যে কতগুলো বাল্ব আপনার আগের কি যেন স্টাইলের বাল্ব আছে, ওগুলো চেঞ্জ করে। হ্যাঁ, সো এইটাই আমাদের, আমি জানি না অন্য কোথাও আছে কিনা, বাট আমাদের এই সিটিতে আছে, ওরা এসে। আমি ভের্জিনিয়াতেও আছে। তো এইটা দেশে হয়নি তো, কেন? আমার টাকা নেয় বুঝলাম, প্ল্যানটা করো, এই যদি করতে চাই এত টাকা লাগবে, তখন আমেরিকাকে বলো এটা ভেরি ক্লিয়ার কাট মার্কেট, এটা আমরা করতে চাই। তখন বলবে কি, তা বলছে না, তো আমাকে দেয় $100 মিলিয়ন, আমি কী করতে পারি দেখি, বলে হবে না, মানে প্রপার 2 মাস হোমওয়ার্ক করেনি। রাইট রাইট। আরেকটা পরিসংখ্যান আছে স্যার আমার কাছে, আইপিসিসি বলছে সি রাইজ যদি হয় তাহলে বাংলাদেশের 33% পাওয়ার প্ল্যান্ট 2030-এর মধ্যে রিলোকেট করতে হবে। এই রিয়েলিটি নিয়ে কেউ কি সিরিয়াস প্ল্যানিং করছে, আর যদি করে থাকে সেটা আসলে কতটুকু ইম্প্যাক্টফুল হবে? প্ল্যান আমার জানার মধ্যে করা হয়নি, কারণ ওরা মনে করে না যে এটা হবে, বুঝতে পারছো? কিন্তু আপনার কি ধারণা এটা হতে পারে? 1 মিটার না হলেও কিছুটা হবে আর কি। ওই যে প্রবলেম হচ্ছে, তুমি ডাইরেক্ট দাও চারিদিকে, তারপরে জলাবদ্ধতা হয়ে যাবে, তোমার পাম্প করে ফেলতে হবে তো বাইরে পানি, সেই পাম্পিং সিস্টেমটার জন্য তো আবার এনার্জি দরকার। এক্স্যাক্টলি রাইট। তো সেই এনার্জিটা আমাদেরকে সাবসিডাইজ করতে হবে। সো আরেকটা জিনিস আমি জানতে চাবো, যেমন বাংলাদেশের 65% বিদ্যুৎ আসছে ইম্পোর্টেড ফুয়েল আর ইলেকট্রিসিটি থেকে। ডলার সংকটে রিজার্ভ প্রায় 48 বিলিয়ন এবং প্রায় 20 বিলিয়ন মানে 2025-এ নেমেছে। আগামী 10 বছরে এই ডিপেন্ডেন্সি কি সাস্টেইনেবল আপনার মনে হয়?
ইম্পোর্ট করা যায়। জি, মানে আমরা যেভাবে মানে ডলার তো আমাদের আস্তে আস্তে ডলার রিজার্ভ কমে যাচ্ছে, 48 বিলিয়ন ছিল 2022-তে, এখন সেটা নেমে এসেছে প্রায় 20 বিলিয়নে, সো অলমোস্ট হাফ। সো এবং আমরা বেশিরভাগই ইউজ করছি আপনার ইম্পোর্টেড ফুয়েল আর ইলেকট্রিসিটিতে। সো এভাবে যদি ডলার নামতে থাকে তাহলে আপনার মনে হয় এই যে ইম্পোর্ট করে ইলেকট্রিসিটি চালানো এটাকে সাস্টেনেবল হবে মনে হয়? না, দেখতে হবে যে ইম্পোর্ট করে যে খরচাটা হচ্ছে, ইজ ইট চিপার জি। দেন বিল্ডিং ইয়ার ওন। জি এই যে 1000 মেগাওয়াট আসছে কি নাম ভেড়ামারা দিয়ে, সেটা বাংলাদেশ সরকার স্পট মার্কেটে কিনে, স্পট জি। মার্কেট পাওয়ার কিনে, জি। মেনলি ফ্রম রাজস্থান সোলার পাওয়ার, ভালো দাম পায়, মানে বিকজ ইউ আর ওয়াচিং দ্য মার্কেট। আরেকটা হতে পারে বাই ফ্রম নেপাল। তো নেপাল থেকে, নেপাল অনেক হাইড্রো আছে, যদি মার্কেট নাই বলে হাইড্রো ডেভেলপ করেনি পুরোপুরি। এখন নেপাল বলছে আমরা পাঠাবো বাংলাদেশে থ্রু ইন্ডিয়ান, আমাদের ইন্ডিয়া 30 মাইল আছে ওখানে। ইনি বল না, আমাকে নেপাল, আমাকে ইন্ডিয়াকে তুমি পাওয়ারটা দাও, আমি ডিস্ট্রিবিউট করে দেবো বাংলাদেশের জন্য আর কি। মানে মাঝখানে সে মিডলম্যান হিসেবে কিছু মানে বানাবে, ঠিক আছে, কিন্তু কত বানাবে আর কি, সেটা ওই নিয়ে এখন সামান্য পরিমাণ আসছে, 50 মেগার মধ্যে আসছে এখন। ওটা একটা ভালো স্টার্টিং পয়েন্ট, এটা করা সম্ভব আর কি। আচ্ছা। দেখতে অলওয়েজ প্ল্যান বিটা কি, যদি আমি প্ল্যান বানাতে না পারি তাড়াতাড়ি, যে হয়েছে আদানি প্ল্যান্ট ইন ঝাড়খণ্ড, ওখানে কন্ট্রাক্ট দিয়েছিলেন, কিন্তু কন্ট্রাক্ট সময় খেয়াল করেনি যে আমি লং টার্মে আটকে যাচ্ছি আর কি এটা করলে। তাহলে আলাদা পড়তে ভালো, ওই যে বললাম পারমিশন যদি করা থাকতো ওটা স্টাডি করতে হবে থার্ড পার্টি। জি হ্যাঁ, এটা কি আছে, তার কোনো স্বার্থ নেই এখানে। বাংলাদেশের কি স্বার্থ থাকতে পারে, বাংলাদেশ কোথাও লস হচ্ছে কিনা Right. ইয়েতে, এই ডিলটাতে। স্যার এবার একটু এআই এ যাব, যেহেতু এআই আমাদের লাইফের প্রত্যেকটা সেক্টরকেই মোটামুটি ইনফ্লুয়েন্স করছে। সো আমি একটু এআই এর ব্যাপারে জানতে যাব। যেমন আপনার ডিসেম্বর 2025-এর একটা পেপার আছে যেখানে আপনি লিখেছেন এনার্জি স্টোরেজ সিস্টেম ফর এআই ডেটা সেন্টার নিয়ে। রাইট। সো সেখানে আপনি বলেছেন যে 2030-এর মধ্যে ডেটা সেন্টারে যাবে 945 TWh এর সমান জাপানের পুরো বার্ষিক কনজাম্পশন। এই এআই রেভুলেশন বাংলাদেশের পাওয়ার সেক্টরকে কি করে ইম্প্যাক্ট ফেলবে আপনি মনে করেন? So, আমি জানি না ইম্প্যাক্ট হবে না, এই কারণে হবে না, এআই ইম্প্যাক্ট হয় থ্রু ডেটা সেন্টার্স। রাইট। এই যে এখন যে বড় হচ্ছে ডেটা সেন্টারগুলো, একটা সেন্টার ক্যাপাসিটি 1000 মেগাওয়াট, একটা সেন্টার, একটা সেন্টারে ওয়ান সেন্টার। ভার্জিনিয়াতে অনেক আছে এরকম, সব 1000 মেগাওয়াট না, ছোটো আছে বড়ো আছে। তো বাংলাদেশে ডেটা সেন্টার যাবে না এই কারণে, ডেটা সেন্টার যায় যেখানে সেখানে বড় পাইপলাইন থেকে ডেটা ট্রান্সফার। কেন ভার্জিনিয়াতে, নর্দার্ন ভার্জিনিয়াতে 340টা ডেটা সেন্টার আছে, 340টা, হাইস্ট ইন দ্য ওয়ার্ল্ড, হাইস্ট ইন দ্য ওয়ার্ল্ড। কারণ বড় ডেটা পাইপলাইন আছে ওখান থেকে, তো পাওয়ার করে বসিয়ে দেয় ওখানে। ডেটা মান নাই আমাদের একটা হলো সিউইমি কেবল আছে বঙ্গোপসাগর দিয়ে, ইন্ডিয়াতে একটা করেছে, আমাদের এই দুটোই আর কি। তখন ডেটা সেন্টার হবে না, হবে না। না। সুতরাং আমাদের এই প্রবলেমটা হওয়ার সম্ভাবনা করেন। একটা হতে পারে যে ধরো ব্যাংক, তারপরে তারা নিজে সার্ভার না রেখে দে ক্যান বাই ক্যাপাসিটি ফ্রম এ সেন্ট্রাল প্রোভাইডার, সেটা বেশি ডিমান্ড না আর কি। স্যার আরেকটা জিনিস আছে, আই এর ডেটা বলছে যদি এআই বেসড ফল্ট ডিটেকশন অ্যাপ্লাই করা যায় তাহলে 30 to 50% আউটেজ টাইম কমতে পারে। বাংলাদেশের গ্রিডে এআই ফল্ট ডিটেকশন কি আনা যায়, বা যদি আনা যায় তাহলে কীরকম প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, বা কস্টও বা কেমন পড়বে, বা এটা কি আসলেই প্রিভেন্ট করতে পারবে আপনার মনে হয় ফল্ট ডিটেকশন? দুটো ব্যাপার আছে, একটা ফল ডিটেকশন, একটা একটা ফোরকাস্ট। ডিমান্ড যদি বেশি না হয় ফল ডাজন্ট ম্যাটার, ডিমান্ডটা যখন হাই থাকে তখন ফল হলে ক্ষতি বেশি আর কি। এখানে কাজ হচ্ছে এআই দিয়ে টু প্রেডিক্ট কী ডিমান্ডটা হবে 1 ঘন্টা পরে। এআই দিয়ে আমি কাজ করছি বহুদিন এই ফিল্ডে, ফোরকাস্ট অফ লোড। এআই দিয়ে করলে একটু সময় কম লাগে এবং ম্যান পাওয়ারও কম লাগে ফর প্রেডিক্টিং দি ডিমান্ড টাইমিং। ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে ফল ডিটেকশন, অ্যান্ড ফলটা কেন হয়, কি করে হতে পারে, সেটা হিস্ট্রি আছে তো সব। ইউ গো টু এআই যে বলে লার্জ মডেল, এলএলএম যেটা এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, সেখান দিয়ে যদি এনহাফ ডেটা থাকে যে ফল্ট কী কেন হয়েছে, কতক্ষণ ফলটা ছিল, কী করে ঠিক করা হয়েছে, হিস্ট্রি থাকে, এলএলএম দিয়ে ওখান থেকে বের করা যায় বিকজ অফ দিস পসিবিলিটিস কখন ফলটা হতে পারে। রাইট। স্যার এবার একটু আউট অফ টপিক একটা জিনিস জানতে চাইবো আপনাকে, যেমন ইভি ভেহিকল,
রাইট? আপনি কি মনে করেন এটাই ভবিষ্যৎ? আমার ইভি আছে এক্সাম্পল, হাউ ইউ ফিল ইট? আই ফিল ভেরি গুড। আমি 2.5 বছর তেল কিনে নিই আমি। 2.5 বছর তেল কিনে। সো আলটিমেটলি বাংলাদেশে তখন আপনি কিছুদিন আগে তেল সংকট হলো চরম, তো আপনার কি মনে হয় যদি ইভি ভেহিকলকে সরকার যদি প্রমোট করে, যে যেমন আমাদের এখানে হয়, বিভিন্ন স্টেট বলে যে তুমি যদি ইভি ভেহিকল কিনো $10,000 বা $8,000 যে আমরা ওরা আপনি মনে করেন বাংলাদেশ গভর্নমেন্টের এটা করা উচিত? করা উচিত, প্রোভাইডেড আমাদের পাওয়ারটা স্ট্রং থাকে। পাওয়ার যদি না স্ট্রং থাকে আমি চার্জ করতে চার্জ করবো কোথা? আমাদের এখানেও তো প্রথম যারা টেসলা কিনেছিল তারা অনেক স্ট্রাগল করেছিল, যে এখন তো সব জায়গায় হয়ে গেছে ছিল না। হ্যাঁ, এখন সব জায়গায় সুপার চার্জার হয়ে গেছে। তো তার মানে আলটিমেটলি দ্য ওয়ার্ল্ড উইল বি মুভিং টুয়ার্ডস রিনিউয়েবল এনার্জি অ্যান্ড সাস্টেনেবল এনার্জি। কারণ তেলটা তো খুব কম দেশেই তেলটা হয়, আমাদের তেল অনেক হয়, মিডল ইস্টে হয়, এই যে নরওয়ে, নর্থ আফ্রিকান কান্ট্রিজ, তারপরে জাপান, কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, তেল নেই তো। তো গাড়িতে পেট্রোল না চলে চালায়, ইলেকট্রিক চালায়, তেলের কম খরচা হবে। তেলের প্রধান ব্যবহার কিন্তু গাড়িতে, ট্রাকে, অন্য কিছু না। তো সেই জন্যই আমাদের জন্য ভালো, প্রোভাইডেড রিলায়েবল পাওয়ার সাপ্লাই থাকে আর কি আমাদের দেশে। স্যার, আমি যতটুকু জানি যে আপনার একটা কোম্পানি ছিল বাংলাদেশে, আকাশ সোলার ইঞ্জিনিয়ারিং, আপনি শুরু করেছিলেন, কিন্তু সেটা আর পরে কন্টিনিউ করেননি, কেন স্যার? পরে বলি কেন করেছিলাম, আগে বলি কেন করেছিলেন। জি, 2009 সালের কথা এটা। জি, কারণ সরকার সেই সময়তে প্ল্যান করেছিল সোলার হোম সিস্টেম। বাংলাদেশে তখনও প্রায় 40 লক্ষ ঘরবাড়িতে পাওয়ার ছিল না। 40 লক্ষ হোমস। সেখানে 4 মিলিয়ন। সেখানে ওরা কেরোসিন তেল দিয়ে, হারিকেন তেল দিয়ে চলে আর কি। এবং বিগেস্ট চ্যালেঞ্জ ছিল ফোন চার্জ করতে পারে না, মোবাইল চার্জ করতে পারতো না। হ্যাঁ, সব বললে তোমরা যদি সোলার লাগাও ছাদে, অনেক কোম্পানি খুলেছিল, তাহলে যে খরচাটা হবে আমরা সাবসিডি দেবো, তোমার যে মাসে খরচা হয় কেরোসিন তেল ওর বেশি দিতে হবে না, টু পে দ্য লোন ব্যাক। মান্থলি লোন পেমেন্ট নো মোর দ্যান মানি তোমরা খরচা করছো কেরোসিন তেল কিনতে। এটা প্ল্যান খুশি হয়েছে। তখন দেশে এনাফ কোম্পানি ছিল না এই কাজটা করার। আচ্ছা, রাইট। আমিও সোলার কাজ করেছিলাম, আমি সোলার পড়াই ফর লং টাইম। ঢাকা গিয়েছিলাম, বলে আমরা কোম্পানি খুলবো, সেখান থেকে আমরা এই কাজটা করবো আর কি। আমরা ফোকাসে মোর অন বিগার সিস্টেম, ওই রুফটপ সোলার ফর কমার্শিয়াল বিল্ডিংস, বড় সিস্টেম আর কি, একই কথা। তা আমি কোম্পানি খুললাম, ইঞ্জিনিয়ার হায়ার করলাম, সেলস করলাম, আমি প্রায় যেতাম ঢাকাতে। তো ভালোই চলছিল, কিন্তু যে হয় আর কি ওভারটাইম লোকে লোভী হয়ে যায়, তো শুরু হয় করাপশান আর কি। তখন ওই সরকার দিত সাবসিডি বেসড অন কত সাইজ প্যানেল লাগিয়েছো, আচ্ছা, ওটা বলতে হতো। তো প্যানেল আসে, আমি চায়নাতে আমরা কোম্পানি, আই হ্যাড কন্ট্যাক্ট উইথ দেম টু সেল সোলার প্যানেল টু মাই কোম্পানি। তো ওদের স্টিকার থাকে এত ওয়াটেজ প্যানেল, 100 ওয়াট, 20 ওয়াট, 30 ওয়াট। আই স্পেন্ড লাইক $70,000 এলসি খুলেছিলাম, আচ্ছা, নিয়ে এসছেন, আমি বিক্রি করছি। তোমার স্যার আপনার দামটা বেশি। আমি তো নর্মাল দাম যদি কিনছি, ওটা তো স্টিকারটা তো বদলে দিয়েছে। আচ্ছা, 20 ওয়াটকে লিখেছে 200 ওয়াট। আচ্ছা, দিয়ে ওরা স্যার 200 পাচ্ছে এই দামে, আপনার 200 দাম বেশি। তুমি তো 500 তো লেখা আছে, আসলে তো কম, তো তৈরি হবে না তো। কারণ সরকার পয়সাতে বেসড অন দ্য ক্যাপাসিটি, নট বেসড অন প্রোডাকশন, রাইট, ক্যাপাসিটি হয় না। তাহলে আমার পক্ষে এটা সম্ভব না এইভাবে বিজনেস করা, যাওয়া আসা, কারণ ওখানে থেকে আপনাকে এটা মনিটর করতে হবে। আর প্রত্যেকটা প্যানেল তো আপনি মনিটর করতেও পারবেন না, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সাইড। এই জন্য স্যারকে বললেন যে আপনারা এটা বাদ দেন এখন। আমার তো উদ্দেশ্য ছিল না পয়সা করা, আমার উদ্দেশ্য ছিল দেশে সাহায্য করা। সাহায্য করে যে আমি, কিন্তু আপনার যদি এই ইয়েটা যদি চালু থাকতো, আমার মনে হয় যে আমরা যে পল্লী বিদ্যুতের কথা বলি, যে পল্লী বিদ্যুৎ 461টা জেলায় দিচ্ছে, কিন্তু মানুষ এখনও কমপ্লেইন করে যে সকালে 8 ঘন্টা 10 ঘন্টা কারেন্ট থাকে না গ্রামের মানুষদের। আমার মনে হয় আপনি এটা যদি রোল আউট করা যেত, কেরোসিনের তেল দিয়ে আপনি সোলার পেব্যাক করতেছেন, এর চেয়ে সহজে আপনি আর কি চান? সেটা এখনও সম্ভব। আমার একটা কী বলে ফার্ম হাউস আছে গাজীপুরের ভিতরে একটা গ্রামে, ওখানে 8 ঘন্টা কারেন্ট থাকে না। আমার বোনকে বললাম তুমি সোলার লাগিয়ে দেবে ওখানে, তাহলে তোমার অ্যাটলিস্ট দিনের বেলায় তো ফ্যানটা চলবে, লাইট জ্বলবে, তো করা সম্ভব এবং আমি কিছু এক্সপেন্সিভ না। আমি ওই যে কতগুলো সুন্দরবনের কতগুলো ব্লগ দেখি, ওখানে দেখি প্রায় জেলেরা সোলার প্যানেল ইউজ করে।
যে ওখানে দুবলা চর বলে একটা চর আছে, যেটা শুধুমাত্র মাছের সিজনেই ওই চরটা বসে। আমি গিয়েছি ওখানে দুবলা চরে, হ্যাঁ, ওখানে সবাই সোলার ইউজ করে। রাইট। তো সোলারের আসলে আমি রিয়েল বেনিফিটগুলো ওখানে দেখেছি, যে মানুষ সোলার দিয়ে পুরো একটা এরিয়া চলতেছে, মাঝিরা কমিউনিকেট করতেছে, নৌকার ভিতরে কুপি জ্বালাচ্ছে, অনেক কিছু কিন্তু সোলার দিয়ে করতেছে মানুষ। এটা রিয়েল ইউজ, এবং ওরা দে আর ভেরি ফ্লুয়েন্ট, মানে তো ওরা কিন্তু সোলার দিয়ে কমফোর্টেবল ফিল করে, আর অনেক সেফও আমার মনে হয় সোলার দিয়ে। হ্যাঁ, কোনো আগুন লাগার কোনো সম্ভাবনা নেই, ধোয়া হয় না, না। ছাই আর এখানে ওই চিমনিটা কালো হয়ে যায়। আপনি যদি বাংলাদেশ গভর্নমেন্টকে সোলার রোল আউট করার জন্য কোনো প্ল্যান দিতে চান, সেই প্ল্যানটা কি হতে পারে? মানে স্টেপগুলো যদি আপনি 4-5টা স্টেপ বলেন আমাকে। বলি, প্রথম হচ্ছে দাম কমে গিয়েছে। আমি যখন প্রথম সোলার ইম্পোর্ট করে চায়না থেকে পে করতাম $2.5 পার ওয়াট, এখন 25 সেন্ট পার ওয়াট, 1/10 দ্য প্রাইস। 1/10 of the price, রাইট। কাজে পয়সা বেশি লাগবে না, কিন্তু একটা ইম্পোর্ট করার সিস্টেম এখনও আছে, কিন্তু এই যে জেলেরা করছে বিকজ তারা বেনিফিট পেয়েছে আর কি। এইটা হ্যাঁ, সেই প্রবলেম হচ্ছে কি, যে ইরিগেশন পাম্প ডিজেলে চলে, এর দাম খুব বেশি। সোলার ইরিগেশন পাম্প হয় এখন, কিন্তু ইনভেস্টমেন্টটা বেশি আর কি। আর কথা হচ্ছে সরকার কি ওই ইনভেস্টমেন্টটা করলে আমাদের তেল কিনতে হবে কম, আমাদের ডিপেন্ডেন্সি কমে যাবে ফ্রম ফরেন সাপ্লায়ার্স। এই যে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, লং টার্ম বেনিফিট, ওটা স্বীকার করতে হবে। আমরা কোথেকে টাকা পাবো? ব্যাংক লোন নিয়ে করো, যদি ব্যাংক তোমাকে দিতে চায়, কারণ ব্যাংক তো ওয়ান্ট টু মেক মানি ইন দ্য লং রান, রাইট। এখন ওইটা যেই কাজটা দুর্বার চরে করছে চাষিরা, সেইটা নর্থ বেঙ্গলে আবার ঝড় বৃষ্টি কম হয়, সেখানে করা সম্ভব। যারা ধরো ওই কোল্ড স্টোরেজ আছে, কোল্ড স্টোরেজ, ওখানে তো ইউ ডোন্ট নিড পাওয়ার অল দ্য টাইম। সোলারে ঠান্ডা করে 2 দিন সোলার না থাকলেও চলবে। এই যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। কোল্ড স্টোরেজ, ডিজেল পাম্পকে বাদ দিয়ে সোলার পাম্প, তারপরে মাঝিরা যে নৌকায় করে যায়, তাতে একটা ব্যাটারি লাগবে। এখন আবার ব্যাটারি সব জায়গায় লাগবে, ব্যাটারি মার্কেটটা ভালো। তো ওই সব কিছু একটা যদি সিস্টেম করো, ব্যাটারি সাপ্লাই, ব্যাটারি ম্যানুফ্যাকচারিং, সোলার প্যানেল ইউসেজ, রিপ্লেসিং ডিজেল, রিপ্লেসিং দ্য ফিউল ফর ডিজেল পাম্প, অনেক কিছু করতে পারে। স্যার, আমি যদি নর্মাল একজন বাংলাদেশে একটা মিডল ক্লাস মানুষ, মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি, রাইট, আমি যদি পার্সোনালি সোলার ইউজ করতে চাই, তাহলে আমি কি ধরনের সোলার ইউজ করব, বা সেটা কি আদৌ আমার ডিমান্ড ফুলফিল করবে কিনা? ভাড়া থাকলে তো হবে না, মালিককে রাজি হতে হবে তো। মানে আমার মালিক, মনে করেন আমার মালিক ছাদে সোলার লাগাতে রাজি আছে, তাহলে ঠিক আছে। তাহলে সেটা কি সেটা মানে আমার কথা হচ্ছে যে আমার একটা কনজাম্পশন আছে পুরো মাসে, মনে করেন 144 ওয়াট বা 150 ওয়াট আমার কনজাম্পশন। কারেক্ট। সো সেটা কি সোলার দিয়ে সম্ভব? আমার ফ্রিজ, টিভি? না, হবে না, হবে না, আরও বেশি লাগবে সোলার। ফ্রিজ, টিভি হতে পারে, ফ্রিজ হবে না, লাইট হবে, ফ্যান হবে, কিন্তু ফ্রিজ, এয়ার কন্ডিশনিং হবে না। একটা রিকোয়ারমেন্ট দিন আপনি আমাকে, মনে করেন একটা বাসার জন্য মিনিমাম ধরেন একটা বাতি বা 2টা লাইট দরকার, বা একটা ফ্যান দরকার মিনিমাম বাঁচার জন্য, সেটা কি সোলার দিতে পারবে? পারবে, কিন্তু ব্যাটারি ছাড়া তো সবসময় পারবে। আচ্ছা, মনে করেন তাহলে আমাদের প্ল্যানটা কি হবে, মানে কতটুকু ব্যাটারি লাগবে, কতটুকু সোলার প্যানেল লাগবে? আমার যেটা হয়েছিল, আমার বাসা আছে বাড়িধারাতে, 8টা ফ্ল্যাট আর কি। আমরা ছাদে লাগিয়েছিলাম 6 কিলোওয়াট, ছাদে লাগিয়েছিলাম 6 কিলোওয়াট, 6000 ওয়াট আর কি। 6000 ওয়াট। ওতে চলতো সমস্ত সিঁড়ি লাইট চলতো সবগুলো, 8তলা সিঁড়ি, এবং গ্যারেজের লাইট, এবং পানির পাম্প চলতো আর কি। আচ্ছা। আর হ্যাঁ, আর একটা লাইন ছিল, প্রত্যেক ফ্ল্যাটে একটা লাইট জ্বলবে আর কি। আচ্ছা, সোলার দিই, আমরা ব্যাটারি দিইনি, কারণ যেহেতু পাওয়ার কানেক্টেড আছে ওতে গ্রিড, আমাদের সোলার না থাকে গ্রিড থেকে আসবে আর কি। তো ওদের আমাদের খরচা কম হতে কিছুটা, কিন্তু তখন দাম অনেক বেশি ছিল। এখন ব্যাটারি সস্তা হয়ে যাওয়াতে আই ক্যান বি অফ গ্রিড লাগবে না আমার অ্যাটল। আচ্ছা, অ্যাটল লাগবে না, নট এসি, চলবে না। এসি না, নর্মাল লাইফস্টাইল, নর্মাল লাইফস্টাইল উইদাউট লাক্সারি, যেমন এই ফ্রিজটা চলবে, একটা ছোট ফ্রিজ চলবে, হয়তো লাইট ফ্যান চলবে, টিভি চলবে, মোবাইল ফোন চার্জ হবে, বাট নট অল রুমস অল লাইট অ্যাট দ্য সেম টাইম, রাইট? ইউ মাইট বি রানিং 1 লাইট অর 2 লাইট, বাট সেক্ষেত্রে সম্ভব। সেক্ষেত্রে একটা ফ্যামিলির কেমন খরচ হতে পারে স্যার, একটা সোলার যদি বসাতে চায়? পাম্প যদি একটা ধরেন, একটা গ্রামের কথা বলবো, একটা গ্রামের বাড়ি, আমি যদি পুরো সোলার করতে চাই, আমার কেমন খরচ হতে পারে? ব্যাটারি সহ, জি।
$500 মানে 60,000 টাকা, 60,000 টাকা। 60,000 টাকার মধ্যে হলে সে পুরো বছরের জন্য নিশ্চিন্ত। পুরো বছর কেন, সে আগামী যতদিন ব্যাটারি লাইফ থাকে ততদিন সে, কারণ সোলার তো নষ্ট হওয়ার কোনো চান্স নেই। তার মানে 50,000 টাকা, বা ধরলাম আমি রাউন্ড, সরকার যদি সাবসিডি দেয়, সরকার যদি নিজেরা ব্যাটারি প্রডিউস করে বা ইয়ে করে, তাহলে এটা আসলে 30-40,000 টাকার মধ্যে করা সম্ভব। হতে পারে 40,000 টাকা পসিবল যদি ব্যাটারির দামটা কমানো যায়। তার মানে এখানে ব্যাটারি মোর এক্সপেন্সিভ পার্ট, কিন্তু সোলার থেকে ব্যাটারির দাম বেশি। মানে একটা ফ্যামিলিকে যদি গভর্নমেন্ট 40,000 দিয়ে একটা মানে এস্টাবলিশমেন্ট দেয় ইলেকট্রিসিটির, দে আর গুড ফর নেক্সট 3-4 years. You don't need to spend any more money. আমার যে ছিল মেন টেকনিক্যাল গাই, সে কোম্পানি খুলেছে, নামও আকার সোলার দিয়েছে। আর কথা বললাম সেদিন, ওই 60,000 টাকা দিয়ে একটা বাড়ি চলবে, একটা বাড়ি চলবে এবং বর্তমান price এ। 3-4 বছর। কিন্তু আপনি যদি এখন ইলেকট্রিসিটির বিলের কথা চিন্তা করেন, প্রতি মাসে বাড়ছে এবং আমার মনে হয় এটা মানে 70-80 হাজার টাকা তো ইজি চলে আসবে 2-3 বছরের মধ্যে বিল। ও তো দেখালাম, হিসেব করে দেখালাম আমাকে, যদি সোলার আমি করি ব্যাটারি সহ, তাহলে আমার পে ব্যাক লাগে 4 কি 5 বছর। আচ্ছা, পে ব্যাক ওই যে আমি 5 বছর কারেন্টের পয়সা দিতাম, ওইটাতেই আমার ব্যাটারির দাম উঠে যাবে, সোলার দাম উঠে যাবে। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট লোকের ক্যাশ থাকে না অতটা, জি, লোন নিতে হবে। বাংলাদেশের মানুষজন কিন্তু মাঝখানে আইপিএস এর উপর অনেক ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিল, অনেক এখনো মনে হয় আইপিএস অনেক বাসায় ইউজ করে, শুধু ব্যাটারি দিয়ে, বড় ট্রাকের ব্যাটারি দিয়ে আইপিএস ইউজ করে, 2-3 ঘন্টা চার্জ থাকে। তো ব্যাটারি মানুষ কিনছে না এমন না, ব্যাটারি মানুষ কিনছে, যার প্রয়োজন সে তো কিনবেই, বাট ব্যাটারির সাথে যদি সোলারটা লাগানো যায় তাহলে আরো অনেক বেশি এফিশিয়েন্টলি কাজ করা যাবে। কারেক্ট। আমার ক্যাচ হয়েছিল বলি 2008-এর কথা, দেশে খুব লোডশেডিং হতো, আইপিএস সব আমার বাসায়, আইপিএস এনাফ কারেন্ট আসে না, ব্যাটারি চার্জ হয় না, সময় হয় না, মানে হতে আবার কারেন্ট চলে যায়। এক্স্যাক্টলি। আমি ছাদে সোলার লাগালাম একটা, তো ব্যাক আপ দিয়ে চার্জিং, ওই সোলারের চার্জ আর কারেন্টের চার্জ মিলিয়ে আমার এনাফ টাইম হতো, নেক্সট কারেন্ট যাওয়ার আগে এনাফ চার্জ হয়ে যেত। হ্যাঁ, এখন এটা বিশাল প্রবলেম ছিল। সোলার ওয়াজ দি ব্যাকআপ চার্জিং। যদি এই মুহূর্তে বাংলাদেশ গভর্নমেন্ট আপনার কাছ থেকে হেল্প চায় অন পাওয়ার সেক্টর আর এনার্জি সেক্টর, আপনি কি টার্মস অ্যান্ড, যেহেতু আপনি অলরেডি অনেক বছর ধরে কাজ করেছেন, অনেক অ্যাডভাইস দিয়েছেন, হয়তো সেগুলো উপর কাজ করা হয়নি, সো সেই এক্সপিরিয়েন্স থেকে আপনি কি টার্মস অ্যান্ড কন্ডিশনে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কাজ করতে চান? আমার কথা শুনতে হবে, ভেরি ফার্স্ট কোয়েশ্চেন। এবং নাম্বার 2, আমি একলা কাজ করবো না, আমার অনেকে চিনি, তারাও কাজ আসবে। এবং হ্যাঁ, যখন আপনি কনসালট্যান্ট নিয়োগ করেন, ভালো পয়সা দেয় ফরেন কনসালটেন্টস, কিন্তু কনসালট্যান্টরা হয় কি, তারা একটা রিপোর্ট দিয়ে চলে গেল, কিছু লোকাল লোক শিখলো না কিছু। আমি যদি যাই, লোকাল সাথে কাজ করবো আমি, দে গেট ট্রেন্ড অন দি জব উইথ মি অ্যান্ড ওয়ার্ক ফর মি অ্যাজ এ টিচার। টিচারের দুনিয়াতে দুজনের স্বার্থ নাই, টিচার এবং বাপ মা, স্বার্থ নাই, কিন্তু আসলে স্বার্থ আছে। রাইট, খেয়াল করে দেখেছে, টিচার স্বার্থ নাই, শিক্ষা দিচ্ছে আমাকে, তুমি শিখা হয়, আমার লাভ নেই, ক্ষতি নেই। তা আমি ওইটা, আমি ওর টিচার, কিন্তু তোমাকে শিখতে হবে, কাজে লাগাতে হবে শিক্ষাটা। রাইট, ওই যদি ওইভাবে আসো, ওই মনোবৃত্তি নিয়ে আসো, তাহলে আমি তোমাকে সময় দেবো আর কি। রাইট, সুন্দর কথা বলছেন স্যার। বাট স্যার, আমরা আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে। আপনি যদি কালকে সকালে বাংলাদেশের জ্বালানি মন্ত্রী হন, আপনি ফেস ডেড যদি 3টা ডিসিশন নেন, তাহলে সে 3টা ডিসিশন কি হবে? প্রথম, স্কিলড ম্যান পাওয়ার ট্রেনিং, ওকে, নাম্বার 1, সময় লাগবে একটু। নাম্বার 2, হ্যাভ এ থিঙ্ক ট্যাঙ্ক, অ্যাডভাইস দেবে সরকারকে, এটা ঠিক হচ্ছে না, তাদের কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ বলে দে ক্যান বি অনেস্ট উইথ ইউ। আর থার্ড হচ্ছে, একটা নীতি গ্রহণ করে ওটাকে চেঞ্জ করবে না উইদিন ফিউ ইয়ার্স, আটকে রাখো। তার মানে কি, নীতি গ্রহণ করার আগে অনেক আলোচনা করো, বিজনেস সেক্টর, এডুকেশন, একাডেমিক সেক্টর, ইন্ডাস্ট্রি এবং পলিসি মেকার আলোচনা করো, তারপরে একটা নীতিতে আসো। তো প্রথম হচ্ছে যে নীতিটা রাখতে হবে, পাওয়ার ইনস্টিটিউট করতে হবে, এবং আমাদের মেক শিওর উই হ্যাভ এ পাইপলাইন অফ স্কিল ম্যান পাওয়ার। একটা ছাত্র, আমি তো ছাত্র ছিলাম একালে, আমরা পড়েছি জিনিসটা, ওইটা দিয়ে তো দেশ চালানো না, তো আমার শিখতে হবে, তো শিখে অন দ্য জব ট্রেনিং হয়,
আর আমরা এই যাতে আমেরিকাতে হয় ওরা ট্রেনিং পায় হোয়াইল ওয়ার্কে। আমার প্রত্যেক ছাত্র পিএইচডি সামারে কাজ করতে যায়, বাইরে কাজ করতে যায়, কোম্পানিতে কাজ করে প্রত্যেক বছর। টু গ্যাদার দ্য নলেজ এন্ড সেটাই দিস থিং। ওটা এই প্র্যাকটিস দেশে নাই, আমাদের প্র্যাকটিসে নাই। স্পেশালি যদি আমি আমাদের যে পাওয়ার সেক্টরের কথা বলি, আমরা অনেক আপনার কথা আলোচনায় উঠে এসেছে অনেক ধরনের। প্রথমত হচ্ছে আমি যেটা বুঝতে পারলাম যে বাংলাদেশের প্ল্যান বি নেই কোথাও। রাইট। সো তারপরে হচ্ছে যে প্ল্যানিং আছে কিন্তু প্ল্যানিংটা প্রপার ওয়েল প্রুফ না, ওয়েল এক্সিকিউশন নেই। এক্স্যাক্টলি। ওয়েল এক্সিকিউশন থাকলে দেখা যাচ্ছে যে সুপেরিয়র ক্যাপাসিটিতে সেটা এক্সিকিউট করা যাচ্ছে না। ডিফারেন্ট রিজন, সেটা হতে পারে আউটসাইড ইনফ্লুয়েন্স, সেটা হতে পারে মিনিস্টারদের গড়িমসি, বা ধরেন যে এবং নিজস্ব সুবিধা আছেন, নিজস্ব স্বার্থ, মানে আমরা নিজের স্বার্থের উপরে দেশকে চিন্তা করতে পারি। আপনি আমাদেরকে একটু টেক্সট বুক পাতো এটা বলেন যে কি করে উই ক্যান ড্রাস্টিকলি হিল আওয়ার পাওয়ার সিস্টেম স্টেপ বাই স্টেপ। First, what is the first thing he will try to heal? আমাদের নাম্বার ওয়ান, ফেস রিয়ালিটি, আসলে কি হচ্ছে স্বীকার করো, প্রচার করো এবং এটাকে সামনে নিয়ে এসো। এক্সাম্পল দিই, লিডারশিপ। যখন রাশিয়াতে দি সোভিয়েত পাওয়ারে আসে 1921, সেই সময়তে লেনিন ওয়াজ দি চিফ, তখন ওদের খুব কম হতো খাদ্যশস্য, মানে বিকজ অফ ল্যাক অফ ইকুইপমেন্ট কম হতো, জমি ঠিক আছে, এখন ওরা খাওয়ার কম। লেনিন সোল্ড ক্রপস, পিপল গট হাংরি মোর টু বাই ট্র্যাক্টরস, দ্য নেক্সট 2 years ইউ ক্যান গ্রো মোর। ওই যে কারেজ এবং ফোরসাইট ওরা আমাদের নাই, বুঝতে পারছি। আমরা ব্যস্ত আছি, ম্যানেজ ইট নাও। Somebody has to, leadership, my leader, you're a leader, not follower, you're a leader. You take the hard decisions. মাও সেতুং করেছে, লেনিন করেছে, এদেশে এখন করে না তো বেশি, করতে হবে। তার চায়নাতে, মালয়েশিয়া করেছে মাহাতির, যে লিডারশিপ। সুকার্ণ করেছে ইন্দোনেশিয়াতে। যে লিডারশিপ হচ্ছে তখনই লোকে মানবে যখন তোমাকে বিশ্বাস করে লোকে, না করে মানবে না। তাই তুমি মিথ্যা কথা বলছো। তো লিডার হ্যাজ টু বি ট্রাস্টওয়ার্দি, লিডার হ্যাজ টু হ্যাভ দি courage and strict discipline. এখন সরকার পাওয়ার এসছে, 2/3 মেজরিটি, দে হ্যাভ চান্স। বহুদিন চান্স পায়নি কোনো সরকার, লোকে বিশ্বাস করে থাকে, লাভ হিম, এই বর্তমান প্রাইম মিনিস্টারকে। টেক স্ট্রং অ্যাকশন। আমি যে পাওয়ার সেক্টরে বলছি কথাটা, আমাদের শর্টেজ আছে, আমরা আপনাকে কিছু কষ্ট করেন 6 মাস 1 বছর, তারপরে দেখবেন যে সবাই ভালো আছে আর কি। এই লিডারশিপ হ্যাজ টু টেক দ্য হেল্প। এবং স্টেপগুলো কী নিতে হবে অ্যাজ এ লিডার? ফর এক্সাম্পল, আমাদের প্রাইম মিনিস্টারই যদি আমাদের পাওয়ার সেক্টরকে হিল করতে চায়, হোয়াট আর দ্য মেজারমেন্ট হি উইল টেক রাইট নাও সো দ্যাট উই ক্যান বি মিনস পিপল ক্যান হ্যাভ দ্য বেনিফিট আফটার 6 months ডাউন দ্য লাইন? এখন প্রথম বেনিফিট হচ্ছে, প্রথম অ্যাকশন হবে যে আপনারা রাতের বেলায় ফ্যাক্টরি চালিয়েন না। ওকে, অল্টারনেটিভ, বাড়িতে কারেন্ট দেওয়া হবে তাকে একটা। ওকে। সেকেন্ড হচ্ছে ভেরি স্ট্রংলি, বেশি এক্সপেন্সিভ না, সরকার শুড প্ল্যান ফর লার্জ স্কেল ব্যাটারি প্রোডাকশন ইন বাংলাদেশ। ওকে। লিথিয়াম আয়ন ব্যাটারি। তার কারণ হবে, এর সরকার করতে পারে। আমেরিকাতে কেন রাতে গাড়ি চার্জ করা হয়, রাতে প্রাইসটা কম পার ইউনিট রাতের বেলায়। বাংলাদেশের প্রাইস একই 24 ঘন্টা, সেম প্রাইস, 24 ঘন্টা প্রাইস। আমি বলেছিলাম চেঞ্জ করেন। আপনি বলেন ফ্যাক্টরি ওনাদেরকে রাত 10টার পরে যে ফ্যাক্টরি চালা, বাই পাওয়ার হাফ দ্য প্রাইস। যেটা যদি দেখো, মানে পিক লোড অ্যান্ড বেস লোড 50% ডিফারেন্ট। আমেরিকাতে ততটা না, বুঝতে পারছো? তো এখন রাত 3টের সময় যে পাওয়ার ডিমান্ড হচ্ছে ধরো 6000 মেগাওয়াট, 3 AM, 3 PM 16000 মেগাওয়াট। তো হোয়াই নট সেল ইট ফর হাফ দ্য প্রাইস? ডিমান্ডটা বাড়বে, জি, সকালে রেভিনিউ আছে, কেউ কিনছে না তো, কমে গেছে, হাফ প্রাইসে বেচো, দি ব্যাটারি চার্জ করো। ওইটা করতে চান, আই উইল ডু দ্য ফার্স্ট থিং, চেঞ্জ দি টাইম অফ দ্য প্রাইসিং। রাত 11টার পরে 11 থেকে সকাল 6টা পর্যন্ত হাফ দ্য প্রাইস,
তুমি রাতের বেলায় ব্যাটারি চার্জ করো, রাতের বেলায় তুমি কী নাম তুমি হিটিং করে রাখো, যে দরকার লাগে। এটা নাম্বার ফার্স্ট থিং, যে ব্যাটারি প্রোডাকশন, বাট টু এনকারেজ ব্যাটারি ইউসেজ, সেল পাওয়ার হ্যাভ দ্য প্রাইস আফটার মিড নাইট। আচ্ছা, ইট ক্যান ডান ইন ম্যাটার অফ ওয়ান ডে, দ্য ল দ্যাটস ট্রু, করতে পারে। জি। তো এটা আমার প্রথম হবে। আর সেকেন্ড হবে যে আমি যে বলি হ্যাঁ আমি পাওয়ার সস্তায় বেচবো, ব্যাটারি নেয়, তাহলে কেউ কিনবে না। তো ব্যাটারি আনার ব্যবস্থা করতে হবে, ইম্পোর্ট করো, দেশে বানাও। চাইনিজ আর ভেরি উইলিং টু বিল্ড ইন বাংলাদেশ, মার্কেট বড়, রাইট। তাহলে এরা হবে। তো আমার কথা হচ্ছে দুটো, একটা হচ্ছে কেন করছে কাজটা এবং কি করে করছে যেন ব্যাটারিটা লোকে কিনতে পারে, ব্যাটারি রাতে চার্জ করে। স্যার আপনার কাছে থার্ড প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশে বুয়েট থেকে প্রতি বছর হাজার হাজার ইঞ্জিনিয়ার পাশ করে বেরোয়, এর বেশিরভাগ বিদেশে চলে যায়। তো বাংলাদেশের পাওয়ার সেক্টর যদি পুনর্গঠন করতে হয়, আমাদের এই ইঞ্জিনিয়ার ট্যালেন্টদেরকে কি করে আমরা বাংলাদেশে রিটেইন করব? না, এটা কিন্তু ঠিক না, অত বাইরে যায় না। কিন্তু দেশের লোক চায় দেশে কাজ করতে, কেউ চায় না সৌদি আরবে যে 12 ঘন্টা কাজ করবে। কিন্তু আপনি যে বললেন আপনার আলোচনায় যে ইঞ্জিনিয়াররা কথা বলতে চায় না মিনিস্টারের সামনে, সে কারণটা অন্য কারণ না। আমি বলছি একটা ইয়াং ছেলে বা মেয়ে বুয়েট থেকে ডাবলে পাস করলো, সে কিন্তু চাকরি খোঁজে পিডিবিতে বা পিজিসিতে চাকরি খোঁজে, সে কিন্তু সেখানে যে কোনো উন্নতি হয় না তার আর কি, ক্যারিয়ার গ্রোথ হয় না। হ্যাঁ। নাম্বার 2, ওই কাজটা দেখানোর সুযোগ পাচ্ছে না, ছেলেটা মেয়েটা সুযোগ পাচ্ছে না। সুযোগ করে দাও যে তোমায় যদি এই টিমে থাকো, এই টিমটা কাজ করবে কি করে লাইনগুলো টাইমলি করা যায়, তাহলে ছেলেটা মেয়েটা মোটিভেটেড হবে, একটা টার্গেট থাকবে। আমার সব দেশে ইয়াং জেনারেশন ভেরি আইডিয়ালিস্টিক বাই ডেফিনেশন, আইডিয়ালিস্টিক বাই ইউ হ্যাভ টু গিভ দ্যাম আইডিয়াল টু বি আইডিয়ালিস্টিক। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। আই বলবো তুমি এই টিমের কাজ করো, আমরা যে দেশে যেন পুরো নেটওয়ার্ক আমরা গড়ে তুলতে পারি, যে পাওয়ার যেখানে তৈরি হোক যাদের ম্যাটার ঢাকাতে পৌঁছাবে, আইডিয়ালটা ওইটা তৈরি করতে হবে। আমি তো বলি আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে টু মেক ইউ ফিল ইউজফুল ইন সোসাইটি, তাহলে তুমি কন্ট্রিবিউট মোর ইউজফুল ইন সোসাইটি। দ্যাটস ট্রু। ওই যে ইঞ্জিনিয়ার কথা বলে না, ইউজফুল না দেশে, মন্দির কথা শোনো না। দ্যাট ইজ রিয়েলি ইয়েস। তারপরে মানে বাংলাদেশ আজকে প্রায় 55 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনি কি মনে হয় যে আমরা এখনো হোপফুল হতে পারি, আমাদের এখনো আশা আছে এই পুরো সিস্টেমটা চেঞ্জ করার? আমি তো দেশে বছরে একবার যাই, দুবারও যাই দেশে, অনেক টক দিই IEEE থ্রু দিয়ে। আমি 2024 পর্যন্ত আশাবাদী ছিলাম না, কারণ মেরিট ওয়াজ নট প্লেইং ইন এ রোল, মেরিট নাই, কে কাকে চেনে। রাইট। এখন বর্তমান সরকার অন্যরকম, তাদের আছে মেজরিটি, দ্রুত মেজরিটি আছে, ল পাস করতে সময় লাগবে না, তারা চাইলে পারে। যেহেতু এই ছাত্র আন্দোলনে লোকজন উঠে এসছে, মনে হয় ছাত্ররা ক্যান গিভ লিডারশিপ। এই নাহিদ টক দিয়েছে পার্লামেন্টে, সুন্দর একটা টক দিয়েছে, দেখলাম ইউটিউবে। তো এগুলো দরকার আর কি। এই টকটা পাবলিককে দেখাতে হবে এবং ইয়াং ছেলেদেরকে বলতে হবে। আমি তো বললাম যে আমি থাকতাম ওখানে, আমি টকটা ভিডিও করে পাড়ায় পাড়ায় বাজাতাম যে এই দেখো, এটা করা সম্ভব এবং তোমার জন্য কেউ চিন্তা করছে, রাইট, তুমি একলা না, একলা না, এটা তুমি ইউ আর নট অ্যালোন। সেটাই ইয়াং জেনারেশনকে আশা দিতে হবে। আশা কিন্তু ভুয়া আশা না, দে হ্যাভ টু সি ইট এ পসিবল আর কি। এবং কিছু দিতে হবে তোমার একটা কেস স্টাডি, এইভাবে করে এটা উঠেছে। আমি এর কেস স্টাডি, আমি ছিলাম ছাত্র, ইয়াং ছেলে বাংলাদেশে, কেস স্টাডি কিন্তু এটা কী করে আমি উঠে এসেছি, আমি গর্ব করছি না, একটা রোড ম্যাপ, সোজা কথা একটা রোড ম্যাপ রাইট দিতে হবে যে সাকসেস ইজ পসিবল ইফ ইউ মেনটেন ইউর প্রিন্সিপালস অ্যান্ড ইউ বিলিভ ইন দি কজটা কী। বাংলাদেশে পাওয়ার সেক্টরে এই গোঁজাতালি দিয়ে চলবে না, স্বীকার করতে হবে। সেই জন্যে অ্যাডাল্ট হ্যাজ টু বি অ্যাট দ্য টেবল, যে পার ইনস্টিটিউট করতে হবে, সেখানে ওরা বলবে যে এটা করার সময়। তাই আমার কথা বললে, আমি ভালো করে চিনি বইটার প্রফেসর, ভালো কথা বলেছে, কিন্তু সেটা একলা বলে গেল। কিন্তু একটা সংস্থা, একটা যদি প্রতিষ্ঠান থাকে এটা কথা বলার জন্য, সে লোকে প্রশ্ন করবে যে আর কি। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যাওয়ার আগে শুধু আপনার কাছ থেকে শেষ একটা জিনিস জানতে চাইবো যে পুরো বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট গত
2025-এর পরে যে চেঞ্জ হয়েছে, এই প্রেক্ষাপটের সাথে এখন যে লিডারশিপ এসেছে, এই পুরো ব্যাপারটা আপনি কি সত্যি আশাবাদী যে নতুন সরকার, নতুন ব্যবস্থাপনা বা নতুনভাবে চিন্তাভাবনা, যে নতুন নতুন ছেলেমেয়েরা উঠে আসছে, তারা কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারবে আপনি মনে করেন, বা আমরা তাদের জন্য আসলে কিভাবে তাদের এই পথটাকে প্রশস্ত করতে পারি যেন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে তারা এগিয়ে আসতে পারে? দুটো ব্যাপার একটা আছে। আমরা যারা বিদেশে থাকি, বাঙালি, এনআরবি বলি, এনআরবি, তারা কিন্তু দেশের জন্য করতে চায়, পয়সা দরকার নেই, কারণ আমি গিভ ব্যাক টু দ্য কান্ট্রি, যে আমি দেশের ঢাকায় প্রায় যাই ওই কারণে আর কি। কিন্তু কোনো স্ট্রাকচার নাই আর কি, যে আমি সাপ্লাই, তুমি ডিম্যান্ড, এটা ম্যাচ করবে কী করে। তাই আমি বলেছিলাম আগের সরকারের আমলে যে আপনারা একটা ওয়েবসাইট করেছিল বাংলাদেশ এনার্জি রিসার্চ কাউন্সিল, বিইআরসি। আচ্ছা, ওখানে আপনারা দেখেন আমাদের এই ফিল্ডের লোক দরকার, এবং আমরা তোমাকে 1 সপ্তাহের জন্য চাই, 1 মাসের জন্য চাই, আমাকে তুমি কিছু অনলাইনে উপদেশ দাও, আমি কিছু ফিজিক্যালি আসো, আমি তোমাকে থাকার ব্যবস্থা করে দেবো। কোরিয়া করেছে, এখন করার দরকার হয় না আর কি। সেইটা করা সম্ভব, কিন্তু ওইটা যেন না হয়ে যে আমি কাকে চিনিও তাকে ডেকে নিয়ে আসলাম, ওইটা মানে ও আমার পরিচিত, ওকে নিয়ে আসলাম 2 দিন 5 স্টার হোটেলে রাখলাম, কিন্তু আলটিমেটলি কিছুই হলো না। ওইটা প্রবলেম হয় আর কি, সেটাই হয়। তো ওইটা এখন, এটা আমাদের কালচারাল ব্যাপার আছে কিছুটা, আমাদের নিজস্ব সুবিধা আমরা দেখি যে আমি ওখানে আনলে 1 সপ্তাহ রাখলাম হোটেলে, আমি গেলাম, আমাকে একটু খাতে করে রয়েছে আমাকে। তো ওইটা উই হ্যাভ টু বি ভেরি ওপেন অ্যান্ড ক্লিয়ার, যে এটা একটা প্রিন্সিপাল না, এটা চেঞ্জ দ্য প্রিন্সিপাল, কী করতে হবে। রাইট। আর কিছু লোক আছে যারা নিজেকে খুব বাড়িয়ে কথা বলে আর কি। আমি তো বলেছিলাম, আমি তো IEEE ছিলাম প্রেসিডেন্ট অফ পাওয়ার এনার্জি সোসাইটি, পিএ সোসাইটি আছে, মেম্বার 40,000। তার প্রথম প্রেসিডেন্ট হয়েছিল রমাস এডিসন ইনফ্যাক্ট। তো আমি তার প্রেসিডেন্ট ছিলাম 2 বছর। আমি বললাম যে আমার টাকা দরকার নেই, আমার খ্যাতি আমার দরকার নেই, অনেক খ্যাতি আছে আমার যদি কিছু উপদেশ দেবো, নট বিকজ অফ মি, আমি নিজে ভালো চাইছি না, আমার দরকার নেই। ওরকম লোকে নিয়ে যায় যে সে নিঃস্বার্থ দেবে, বিকজ হি ডাজন্ট নিড ইউর সাপোর্ট। আমার ঢাকায় বাড়ি আছে, আমি ঢাকায় থাকতে পারি, আমার তো হোটেলে থাকতে হবে না। স্যার, আবার অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা অনেক কিছু জানলাম, বাংলাদেশের এনার্জি সেক্টরের আসল সমস্যা কোথায়, কোথায় বটলনেক, সর্ষের ভিতরের ভূত কোথায়, কীভাবে সিস্টেম লস হচ্ছে আর কিভাবে সেটা ঠেকানো যায়, কোথায় হাজার হাজার কোটি টাকা গায়েব হচ্ছে, এবং জ্ঞানত আমরা কি করে এটা হতে দিচ্ছি এবং কি করে এটা আটকানো যায়। সাইফুর রহমান স্যার থেকে আজকে আমরা শুধু বাংলাদেশের এনার্জি সেক্টর নিয়েই জানলাম না, আমরা জানলাম কিভাবে আমরা ভবিষ্যতে বাংলাদেশকে ইভির একটা স্বর্ণক্ষেত্র বানাতে পারি, কি করে আমরা ব্যাটারি দিয়ে ব্যাটারি উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারি, কিভাবে আমরা ব্যাটারি প্ল্যান্ট বানাতে পারি, কিভাবে আমরা আমাদের ক্লাইমেট চেঞ্জের সাথে নিজেকে ওতপ্রোতভাবে সম্পৃক্ত করতে পারি, সলিউশনগুলো কী কী। আজকে আমরা অনেক কিছু জানলাম, এবং এ ব্যাপারে সেই সাথে উনি আশাবাদও প্রকাশ করেছেন যে এখনকার যে লিডারশিপ আছে তারা চাইলেই কিন্তু অনেকগুলো ড্রাস্টিক পরিবর্তন নিতে পারেন, এবং উনি অনেক কিছু আমাদেরকে সাজেস্ট করলেন, যেটা আমার মনে হয় সত্যিই আমাদের এই প্রবলেমগুলো সলভ করতে সাহায্য করবে। এবং আমরা যদি সত্যি ওনার কথাগুলো শুনি এবং যে দিক নির্দেশনা স্যার দিয়েছেন সেভাবে যদি আমাদের এখনকার গভর্নমেন্ট যদি কাজ করতে পারে, তাহলে অবশ্যই আমরা আমাদের এনার্জি সেক্টরে উত্তরোত্তর সাফল্য দেখব, এবং আমরা যে প্রবলেমগুলো গত 16 বছর 17 বছর ধরে ফেস করে আসছি সেগুলো আস্তে আস্তে আমরা কমাতে পারবো। কিন্তু ওই যে বললাম, সর্ষের ভেতরে ভূত, আমাদের এই সমস্ত ভূতদেরকে তাড়াতে হবে। তাহলে আমাদের এই যে বছরের পর বছর আমরা যে পরিকল্পনা করি, এক সরকার আসলে পরের সরকারের পরিকল্পনাকে ফেলে দেয়, এবং আমাদের যে সমস্ত আমাদের মিনিস্টাররা আছেন বা সচিবরা আছেন যারা ওই সাবজেক্ট এক্সপার্ট না হয়েও ওটার উপর এক্সপার্টাইজ দেখাতে চান, সেটা যে আমাদেরকে অদূর ভবিষ্যতে আরও প্রবলেমে ফেলে, সেই জিনিসগুলো আজকে আমরা স্যারের কথায় অনেক বেশি ক্লিয়ার হয়ে গেল।
তো আমরা তারপরও আশাবাদী, আশা করি আপনারাও আমাদের সাথে আশাবাদী থাকবেন। আমাদের এই পডকাস্টের কোনো একটা সেকশন যদি আপনাদের ভালো লাগে বা কোনো একটা কথা যদি আমাদেরকে ভালো লাগে, তাহলে আমাদেরকে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক যদি আপনার থেকে থাকে আমাদেরকে ফলো করতে পারেন। আপনাদের যে কোনো ভালো লাগা বা যে কোনো প্রশ্ন আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করব আপনাদেরকে সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানে থাকবেন।